বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার স্ক্রিনে আমাদের টাচেবল ফাইলটি দেখতে পাচ্ছেন। আমরা আমাদের এলএস কিনুট লেখার উপর টাচ করলাম, আমাদের ইন্ডেক্স চলে আসলো। আমরা ইন্ডেক্স থেকে আমাদের কাঙ্ক্ষিত রেমেডিতে চলে যাব স্ক্রল করে, তারপর আমাদের কাঙ্ক্ষিত রেমেডির উপরে টাচ করব। আর্নিকা মন্টানা চলে আসলো। আজকে আমরা এলএস কিনুট থেকে আর্নিকা মন্টানা রেমেডি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা মোবাইলে ল্যান্ডস্কেপ করে নিয়ে এগুলো দেখলে বড় করে দেখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্নিকা মন্টানা, সংক্ষেপে ARN, কমন নেম লিওপার্ডস বেন। লিওপার্ডস বেন, সায়েন্টিফিক নেম কম্পোজিটা। নন্দনাথ স্যারের 4 কথা দেখতে পাচ্ছি আমরা। প্রথম কথা, বেদনা, আঘাতজনিত বেদনা ও রোগজনিত বেদনা। তাহলে সাধারণ বেদনার কথা বললেন, তারপর আঘাতের কারণে ব্যথার কথা বললেন, তারপর রোগের কারণে রোগজনিত কারণে রোগের কারণে ব্যথার কথা বললেন। দ্বিতীয় কথা, অস্থিরতা ও স্পর্শকাতরতা। সে অস্থির থাকবে এবং স্পর্শকাতর থাকবে, রেস্টলেসনেস এবং সেন্সিটিভ থাকবে। তৃতীয় কথা, বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভালো আছে। তার কাছে বিছানাটা শক্ত মনে হয়, যদিও কিন্তু বিছানাটা শক্ত না, কিন্তু তার কাছে শক্ত মনে হয় এবং অন্যান্য রোগ সম্পর্কে কি বলবে, যে আমি ভালো আছি, কিন্তু আসলে সে ভালো নেই। চতুর্থ কথা, আতঙ্ক ও সজ্ঞানে প্রলাপ। সে আতঙ্কিত থাকে, সে ভয়ের মধ্যে, আতঙ্ক ভয়ের চেয়েও বেশি, যেটা কি যেন হয় কি যেন হয়। এবং সজ্ঞানে প্রলাপ, সে আবোল তাবোল বলে কিন্তু তার জ্ঞান ঠিকই থাকে। আমরা এগুলো রবীন্দ্রনাথ স্যারের বই থেকে পড়লাম। আমরা এখন এলএস কিনোটে চলে যাচ্ছি। আপনারা মডালিটি দেখতে পাচ্ছেন। মডালিটিতে অ্যাগ্রাভেশন রয়েছে ফ্রম কন্টাক্ট মোশন। তাহলে কন্টাক্ট মানে এটা সংস্পর্শে আসা, কাছাকাছি আসা। তো স্পর্শে আর কি, যেটা বোঝাচ্ছি যে সংস্পর্শে আসে বা স্পর্শ করলে। কন্টাক্ট মানে স্পর্শ করলে, স্পর্শ হতে এবং নড়াচড়া হতে তার অ্যাগ্রাভেশন হয়। তাহলে স্পর্শে এবং নড়াচড়া অ্যাগ্রাভেশন হয়, যেটা এই রাস্টক্স এবং রুটাতে রয়েছে। নড়াচড়া অ্যাগ্রাভেশন তো স্যার ব্রায়োনিয়াতেও স্যার নড়াচড়া অ্যাগ্রাভেশন, তাই না স্যার? তাহলে স্যার ব্রায়োনিয়াতে নড়াচড়াতে অ্যাগ্রাভেশন নয় স্যার, নড়াচড়াতে ব্রায়োনিয়াতে অ্যাগ্রাভেশন, রাস্টক্সে অ্যামোলেরেশন। হ্যাঁ, একটু এখানে অ্যামোলেরেশন। তো এখানে তো রাস্টক্সে স্যার বলছেন যে নড়াচড়ায় বৃদ্ধি এখানে বলছেন। এখানে কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হতে পারে, ঠিক আছে? ও স্যার, তাহলে একটু 1 মিনিট, আমি একটু আমাদের যে, তাহলে আমরা মডালিটি পড়ছিলাম আর্নিকা মন্টানা SCLN স্যার এলএন স্কিনুট থেকে। মডালিটিতে সামান্য একটু ভুল ছিল, 4th এডিশন দেখে আমরা কারেকশন করলাম। তো এখানে অ্যাগ্রাভেশনে দেখতে পাচ্ছি আর্নিকার অ্যাগ্রাভেশন হয় বিশ্রামে, শুয়ে থাকার সময়, মদ পানে। এট রেস্ট হোয়েন লাইং ডাউন ফ্রম ওয়াইন। তাহলে অ্যাগ্রাভেশন কিসে কিসে হয়? বিশ্রামে, এট রেস্ট, হোয়েন লাইং ডাউন শুয়ে থাকার সময়, এবং মদ পান করলে। শুয়ে থাকলে, বিশ্রাম করলে, মানে বিশ্রামে, শুয়ে থাকা তো বিশ্রাম করাই দুটাই, এবং মদ পান করলে তার অ্যাগ্রাভেশন হয়। আর এমুলেশন হচ্ছে ফ্রম কন্টাক্ট মোশন। তাহলে স্পর্শ করলে নড়াচড়ায় তার উপশম, স্পর্শ এবং নড়াচড়ায় তার উপশম। এটা কেটে দিলাম। স্পর্শে নড়াচড়ায় উপশম হয়, যেটা রাস্টক্স এবং রুটাতে রয়েছে। আর বিশ্রামে শুয়ে থাকায় উপশম স্যার এখানে ব্রায়োনিয়া ব্র্যাকেটে হলে ভালো হতো, তাই না স্যার? বিশ্রামে উপশম তো ব্রায়োনিয়া চুপচাপ শুয়ে থাকে স্যার। তাহলে এখানে আমরা রাস্টক্স এবং রুটার সাথে নাড়াচাড়ায় উপশম, স্পর্শে উপশম, এটার সাথে পার্থক্য করবো। নড়াচাড়ায় উপশম, স্পর্শে উপশম, রাস্টক্স রুটা। তাহলে এখানে স্যার পার্থক্য করবেন না সামনের দিকে গিয়ে যাবো স্যার? স্যার সামনে এগিয়ে যান, স্যার সামনে এগিয়ে যান।
তার কনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি আমরা নার্ভাস ওমেন, সেঙ্গুইন প্লেথোরিক পারসনস, লাইভলি এক্সপ্রেশন অ্যান্ড ভেরি রেড ফেস। তাহলে তারা দেখতে কেমন হবে, কনস্টিটিউশনটা এবং অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? নার্ভাস ওমেন মানে তারা খুব নার্ভাস থাকবে, স্নায়বিক, ও মহিলারা থাকবে স্নায়বিক। আর আসিয়া ম্যামের স্যার ক্ষেত্রে আর্নিকা কি স্পর্শকাতরতা স্যার? হ্যাঁ হ্যাঁ স্পষ্ট, জি স্পর্শকাতরতা আর্নিকা, জি জি। তাহলে স্পর্শে এমএল দিলেন কেন ওখানে? ও তো স্পর্শ করতে চায় না, ও তো আর্নিকা তো চায় না ওর ঘরে কেউ থাকুক, ও আশেপাশে কেউ থাকুক, সেটাই তো চায় না সে। এটা এলএনসকি নোটে লেখা রয়েছে ফোর্থ এডিশনে, এমুলেশন, কন্টাক্ট এবং মোশন, ফ্রম কন্টাক্ট এন্ড মোশন রাস্টক্স রুটা, ফোর্থ এডিশনেও রয়েছে। আপনি কোন বই থেকে দেখছেন? ওই যে নরেন্দ্র স্যারের 4 কথা পড়লেন না, স্পর্শকাতরতা, স্পর্শ তো সে টাচ করতে দেয় না সে। অস্থিরতা ও স্পর্শকাতরতা, এখানে তাহলে স্পর্শতে এমুলেশন হবে না তাহলে। হ্যাঁ, স্যার শফিক স্যার, তাহলে আপনি একটু বিষয়টা দেখবেন তাহলে স্যার। আর আমরা আরো যে আমার এলএনসকি নোটে আরো যে ভার্সান রয়েছে, আমার কাছে আরো কয়েকটা ভার্সান রয়েছে, আরেকটা ভার্সান রয়েছে আমার কাছে দেখছি, সেটা কততম ভার্সান দেখি একটু। সেটাও ফোর্থ ভার্সান, আরেকটা আর ভার্সান মনে হয় নেই আমার কাছে। নরেন্দ্রনাথ স্যারেরটাই মনে হয় সঠিক হবে, এরা মনে হয় কোনো প্রিন্টিং মিস্টেক করেছে। জি স্যার, নরেন্দ্র স্যারের বইয়ে আছে আর্নিকা ও চায় না ওর ঘরে কেউ থাকুক, মানে ও এত ভয় পায় ওকে কেউ স্পর্শ করবে বা ওকে কেউ ধাক্কা মারবে, এতটাই ভয় পায় ও ঘরের এক কোনায় থাকে। হ্যাঁ, এটা আছে নরেন্দ্র স্যারের বইতে। আচ্ছা, আমরা এটা পরে আরো অন্যান্য ভার্সানের সাথে মিলিয়ে দেখব। তাহলে আমরা এটা এই জিনিসটা আমরা একটু করে রাখলাম, মার্ক করে রাখলাম। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমরা পরে আবার দেখব। তাহলে কনস্টিটিউশনটা ওমেন, সেঙ্গুইন প্লেথোরিক পারসনস, লাইভলি এক্সপ্রেশন অ্যান্ড ভেরি রেড ফেস। তাহলে স্নায়বিক স্ত্রীলোক যারা স্নায়বিক এবং রক্তপ্রধান, সেঙ্গুইন প্লেথোরিক পারসন রক্তপ্রধান, এবং লাইভলি এক্সপ্রেশন তাদের মুখশ্রীটা সতেজ এবং ভীষণ লালচে, ভেরি রেড ফেস, মানে তার মুখশ্রীটা সতেজ থাকবে, এবারে খুব তরতাজা থাকবে, এবং মুখটা কিন্তু থাকবে ভেরি রেড, খুব লাল থাকবে, এবং রক্তপ্রধান স্নায়বিক মহিলাদের কথা বলা হয়েছে এখানে, এরকম মহিলাদের ক্ষেত্রে। স্পেশালি অ্যাডাপ্টেড টু দোজ হু রিমেইন লং এক্সপ্রেসড বাই ইভেন স্লাইট মেকানিক্যাল ইঞ্জুরিজ। বিশেষ করে অ্যাডাপ্টেড কাদের জন্য? দোজ হো, যারা রিমেইন লং ইমপ্রেসড, দীর্ঘদিন তাদের একটা বহুদিন যাবত এই যে এটা থেকে যায় তাদের সমস্যাটা। ইভেন স্লাইট মেকানিক্যাল ইঞ্জুরি, সামান্য ছোটোখাটো আঘাতে, মেকানিক্যাল ইঞ্জুরি মানে যে কোনো কিছুর আঘাতে, কোনো যন্ত্রপাতির আঘাতে, সামান্য ছোটোখাটো আঘাতেও অনেক দিন পর্যন্ত তার এই সমস্যাটা থেকে যায়, তাদের জন্য বিশেষভাবে উপযোগী। মানে অন্যরা অল্পতেই ভালো হয়ে যায়, কিন্তু তার এই ছোটোখাটো আঘাত সহজে সারে না। এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা মেন্টাল সিমটমে চলে যাচ্ছি। আনকনসাসনেস মানে অচেতন ভাব, তার অচেতন একটা ভাব। কখন এটার পরে কিন্তু কুলন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই আনকনসাসনেসের পরে কুলন চিহ্ন রয়েছে। কুলন চিহ্নের পরে কি বলা হচ্ছে, মানে অচেতন ভাবের কথাই বলা হবে এখানে।
আমি আরেকটু বড় করতে পারি এটা। তাহলে অচেতন ভাব কিরকম এটা? when spoken to answers correctly, যখন তাকে when spoken to answers correctly but unconsciousness and delirium at once return, মানে সে কোনো কিছু প্রশ্ন করলে সঠিক উত্তর দেয়, কিন্তু পরক্ষণেই অচেতন ও প্রলাপ ভাব ফিরে আসে। when spoken to answers correctly, যখন তাকে কিছু জিজ্ঞাসা করা হয় কারেক্টলি আনসার দেয়, বাট কিন্তু আনকনসাসনেস এই অচেতন ভাবটা এবং ডিলিরিয়ামটা এট ওয়ান্স রিটার্ন করে, সাথে সাথে আবার এরকম ভাব চলে আসে, অচেতন ও প্রলাপ ভাব। কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করলে কিন্তু সে আনসার কারেক্টলি, এরকম একটা অচেতন ভাব ঠিক আছে, কিন্তু কোনো কিছু প্রশ্ন করলে সঠিক উত্তর দেয়, আবার সাথে সাথে একটা অচেতন ভাব এবং প্রলাপ ভাব চলে আসে। আর falls asleep in the midst of the sentence ব্যাপটিশিয়া, কিন্তু এই ব্যাপটিশিয়ার কথা বলা হয়েছে। ব্যাপটিশিয়াটা কেমন? কোনো কিছু বলতে বলতে মাঝপথে ঘুমিয়ে পড়ে, কোনো কিছু বলতে বলতে মাঝপথে সে ঘুমিয়ে পড়ে, এটা ব্যাপটিশিয়া। তাহলে ব্যাপটিশিয়ার কথাটা আমরা দেখলাম, সে কিন্তু ডিলিরিয়ামের সময় প্রশ্ন করলে সঠিক উত্তর দেয়, সাথে সাথে সে আবার অচেতন ভাব এবং ডিলিরিয়ামও চলে আসে। আনকনসাসনেস এন্ড ডিলিরিয়াম এই দুইটা চলে আসে এট ওয়ান্স, সাথে সাথে এট ওয়ান্স রিটার্ন, সাথে সাথে এটা ফিরে আসে। কোনো কিছু জিজ্ঞেস করে সঠিক উত্তর দেয়, কিন্তু সাথে সাথে এট ওয়ান্স আবার সেই আনকনসাসনেস মানে অচেতন ভাব এবং ডিলিরিয়াম প্রলাপটা চলে আসে। আর ফলস অ্যাসলিপ ইন দি মিডস্ট অফ দি সেন্টেন্স, মানে কথা বলার মাঝখানে, কথা বলার মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে, একটা বাক্যের মাঝখানে সে ফলস অ্যাসলিপ ঘুমিয়ে পড়ে, কথা বলার মাঝখানে ঘুমিয়ে পড়ে কে? ব্যাপটিশিয়া। আমরা মেন্টাল সিমটমটি পড়ছি আর্নিকা মন্টানা থেকে। তারপর সেইস দেয়ার ইজ নাথিং দি ম্যাটার উইথ হিম, রোগী অসুস্থ অথচ সে বলে তার কিছুই হয় নাই, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে রোগী বলে তার বিছানাটা শক্ত, কিন্তু অন্যান্য রোগ সম্পর্কে সে বলে সে ভালো আছে। বিছানাটার ব্যাপারে বলে যে বিছানাটা শক্ত, কিন্তু অন্যান্য রোগ সম্পর্কে বলে, অন্যান্য কষ্ট সম্পর্কে, কষ্ট হচ্ছে কিন্তু অন্যান্য কষ্ট সম্পর্কে বলে সে ভালো আছে। এখানে মেন্টাল সিমটম এই কথাটা বলা হচ্ছে যে সেইস দেয়ার ইজ নাথিং দি ম্যাটার উইথ হিম, সে বলে যে তার কোনো সমস্যা নেই, কিন্তু আসলে তো সে তার সমস্যা রয়েছে, রোগী অসুস্থ অথচ সে বলে তার কিছু হয় নাই। এখানেও পার্থক্য করার মতো নেই। আমরা এগুলোতে কিন্তু কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ছিল না। তো ফিজিক্যাল জেনারেলি আমরা, জি স্যার, ব্যাপটিশিয়া সম্পর্কে দুটো কথা বলে যায় স্যার। জি স্যার, এখানে পার্থক্য করতে বলা হয়নি, পার্থক্যের কথা এখানে লেখাই রয়েছে, আর পরে দু চার কথা বলতে পারেন। ব্যাপটিশিয়ার কথা বলতে বলতে মাঝখানে ঘুমিয়ে পড়ে। আর এখন ব্যাপারটা হচ্ছে স্যার, এখন ব্যাপারটা হলো যেহেতু কথা বলতে বলতে মাঝখানে ঘুমিয়ে পড়ে, কখন? যখন বিছানায় থাকে, ঠিক আছে? তো এখানে গুরুত্বপূর্ণ সিমটম আছে স্যার, ব্যাপটিশিয়ার আর্নিকার গুরুত্বপূর্ণ সিমটম আছে। আর্নিকার পেশেন্ট মনে করে তার বিছানাটা শক্ত, ঠিক আছে, আর ব্যাপটিশিয়া মনে করে তার দেহটি ছিন্ন ভিন্ন হয়ে বিছানায় পড়ে আছে। কি আছে? তার দেহটি ছিন্ন ভিন্ন হয়ে বিছানায় পড়ে আছে, সেজন্য সেগুলো একত্র করার জন্য বিছানায় সে এপাশ ওপাশ করে। তাহলে আর্নিকার পেশেন্ট দেখুন, বিছানা শক্তর কারণে দেখা যাচ্ছে নরম জায়গায় যাওয়ার জন্য সে আকুল হয়ে পড়ে, আর এ কি মনে করে? ব্যাপটিশিয়া মনে করে তার বিছানাটা ছিন্ন ভিন্ন হয়ে আছে, তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে বিছানায় পড়ে আছে, এই জন্য সে পার্শ্ব পরিবর্তন করে, এ পাশ ও পাশ করে। এবং সেই সাথে যদি এই যে এরকম মানসিক বিকারগ্রস্ত অবস্থা আমরা যদি পাই, যে কি কন্ডিশন থাকে, যে কোনো কিছু কথা বলতেছে, বলতে বলতে দেখা যাচ্ছে কি হচ্ছে, আবার সে ঘুমিয়ে পড়ছে। তাহলে এই জায়গাগুলোতে ঘুমিয়ে পড়ার ব্যাপারটা কিন্তু এখানে প্রলাপ বকার ব্যাপারটা আসছে, মানে অচেতন ভাব থেকে এখানে কথাটা বলা হয়েছে। এখানে প্রশ্ন করবে আর ও একা একাই দেখা যাচ্ছে প্রলাপ বকতে বকতে আপনার হচ্ছে ঘুমিয়ে পড়বে, আপনার হচ্ছে ব্যাপটিশিয়াটা, আর ওকে প্রশ্ন করলে তবে।
সঠিক উত্তর দিয়ে আবার ঘুমিয়ে যাবে। ঠিক আছে ধন্যবাদ স্যার। স্যার, সুন্দর করে আপনি কথাটি বলেন যে তাকে প্রশ্ন করলে সে সঠিক উত্তর দিয়ে আবার অচেতন হয়। আর ব্যাপটিস্টিয়া কিন্তু নিজে নিজেই কথা বলতে বলতে মাঝপথে ঘুমিয়ে পড়ে। ব্যাপটিস্টিয়া স্যার যেটা বললেন, ধন্যবাদ স্যার। আর আমরা তাহলে ফিজিক্যাল জেনারেল চলে যাই। ফিজিক্যাল জেনারেলে এখানে ফার্স্ট গ্রেড সিমটম রয়েছে সোর, লেম, ব্রুইসড ফিলিং অল থ্রু দি বডি, অ্যাজ ইফ বিটেন, যেন বিটেন, বিট মানে প্রহার করা, যেন প্রহার করা হয়েছে। ট্রমাটিক এফেকশনস অফ মাসলস, তাহলে তার এই যে কথাটা সোর, ক্ষতবোধ, লেম মানে যে মানে কোনো শক্তি নেই এরকম, খুরা আর কি, লেম, ব্রুইসড মানে থেতলে দিয়েছে এরকম একটা ফিলিং, অল থ্রু দি বডি সারা শরীরে, অ্যাজ ইফ যেন পিটানো হয়েছে তাকে, এরকম একটা তার ব্যথা। ট্রমাটিক অ্যাফেকশন অফ দি মাসল, মনে হয় তাকে পেটানো হয়েছে। আর এটা স্যার এখানে তো এটা এটা এটাও কিন্তু ইয়া হবে স্যার, রেড লাইন হবে স্যার। মনে হয় যেন তাকে পেটানো হয়েছে। আর ট্রমাটিক অ্যাফেকশন অফ মাসল, মাংসপেশিতে আঘাতজনিত ব্যথায় উপযোগী এটা। মাংসপেশিতে যদি কেউ আঘাত পায় সেক্ষেত্রে এই আর্নিকা মাংসপেশির আঘাতে। আর তার সারা শরীরটা কেমন, ক্ষতবোধ এবং মানে শক্তি নাই, লেম এবং ব্রুইসড থেতলে যাওয়ার মতো একটা অনুভূতি, ফিলিং, অল থ্রু দি বডি সারা শরীরে এরকম একটা তার ক্ষতবোধ এবং লেম যে খুরা, ব্রুইসড থেতলে যাওয়ার মতো এরকম, খুরাদের মতো, লেম মানে খুরাদের মতো মানে শক্তি পাচ্ছে না এরকম, ক্ষতবোধ, খুরাদের মতো, থেতলে যাওয়ার মতো একটা ব্যথা, মনে হয় জানে তাকে পেটানো হয়েছে এরকম একটা তার ব্যথা, তাকে প্রহার করা হয়েছে, মারা হয়েছে। তারপর নার্ভাস ক্যান নট বেয়ার পেইন, এই বেয়ার অর্থ সহ্য করা বা বহন করা, সহ্য করা। নার্ভাস, সে খুবই স্নায়বিক, আমরা দেখেছি যে সে খুবই স্নায়বিক সে আমাদের। তো এখানে নরেন্দ্রনাথ স্যারের কথা আর এর কথা কিন্তু মিলছে না। এখানে স্যার কিন্তু স্নায়বিকের কথা, স্পর্শকাতরতা মানে স্নায়বিক সে, স্পর্শে এমোশন, হ্যাঁ কথাটার একটু এখানে আমাদের আসিয়া ম্যামের কথাটাই ঠিক হবে। এখানে মনে হয় এমোশনের মধ্যে একটা ভুল হয়েছে, কারণ ফিজিক্যালি স্যার কিন্তু বলছেন যে নার্ভাস সে, স্নায়বিক, ক্যান নট বেয়ার পেইন, হোল বডি ওভার সেন্সিটিভ মানে স্পর্শকাতর, স্পর্শকাতর এখানে একটু ব্যাখ্যা থাকতে পারে, আমরা একটু দেখব পরে। স্নায়বিক, ব্যথা বেদনা সহ্য করতে পারে না, ক্যান নট বেয়ার পেইন, এবং হোল বডি সারা দেহ, এটা এখানে একটু সারা দেহ স্পর্শকাতর হয়ে পড়ে, হোল বডি ওভার সেন্সিটিভ। তো এটা ব্যথার সময় হতে পারে, অন্য সময় এটা ব্যাখ্যা থাকতে পারে যে অন্য রোগে কেমন, আর ব্যথার সময় হয়তো এরকম হতে পারে যে স্নায়বিক, ব্যথা বেদনা সহ্য করতে পারে না, সারা দেহ স্পর্শকাতর হয়ে পড়ে। ক্যামোমিলা কোফিয়া ইগনিশিয়াতে রয়েছে যে সারা দেহ স্পর্শকাতর, হোল বডি ওভার সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর, হ্যাঁ ওভার সেন্সিটিভ, এটা বানানটা এখানে কিন্তু আমার মনে হয় যে এটা ওভার সেন্সিটিভ লিখলে ভালো হবে। খুবই সেন্সিটিভ, খুবই ওভার সেন্সিটিভ, যেহেতু এটা অত্যন্ত অত্যন্ত খুবই দিলে ভালো দেখায় না, অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে। তারপর এভরিথিং অন হুইচ হি লাইস সিমস টু হার্ড, যেটা স্যার বলেছেন যে যা কিছু যে কিছু কোনো কিছুর উপর শুইলেই সেটাকে তার খুব শক্ত মনে হয়। এভরিথিং অন হুইচ হি লাইস সিমস টু হার্ড মানে যেখানে সে শোয় সেখানেই তার শক্ত মনে হয়। এভরিথিং, যাতে সে শোয় সব কিছুই শক্ত বলে মনে হয়, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে তার বিছানা শক্ত মনে হয়, কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভালো আছে, বিছানাটা শক্ততা। তো এভরিথিং অন হুইচ মানে যে কোনো কিছুর উপরে বিছনায় শুইতে পারে, বা যে কোনো কিছুর উপরে শুইলে তার ওই জিনিস, ওই জায়গাটা তার শক্ত বলে মনে হয়। আর কমপ্লেন্স কনস্ট্যান্টলি অফ ইট অ্যান্ড কিপস মুভিং ফ্রম
প্লেস টু প্লেস, তাহলে কমপ্লেন্স constantly of it and keeps moving from place to place in search of a soft spot. তাহলে এটা কি বলা হচ্ছে যে বিছানা শক্ত সবসময় এই অভিযোগ করে, কনস্ট্যান্টলি এই কমপ্লেনটা সে করতেই থাকে, কনস্ট্যান্টলি অফ ইট, এই অভিযোগটা সে করতেই থাকে কনস্ট্যান্টলি, মানে এটা বারবার বলতেই থাকে। অ্যান্ড কিপস মুভিং ফ্রম প্লেস টু প্লেস, এই যে মুভিং করে, সে মুভিং করে ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় অবিরত সে মানে এপাশ ওপাশ করতে থাকে, যেহেতু বিছানার কথা বলা হয়েছে, শুয়ে থাকে। কিপস মুভিং ফ্রম প্লেস টু প্লেস মানে এপাশ ওপাশ করতে থাকে। কারণ কি, যে বিছানা শক্ত মনে হয়, আর এই কথাটা বারবার সে বলতে থাকে, এই সবসময় এই অভিযোগ করা মানে কি, বলা। তো যাতে শেষ হয় সবকিছু শক্ত মনে হয়, এটা আমার নরেন্দ্র স্যারও বলেছেন, উনিও আমাদের এক্স এলেন স্যারও বলেছেন, এটা ফার্স্ট গ্রেড। আর সে অভিযোগ করতে থাকে এবং সে পার্শ্ব পরিবর্তন করতে থাকে, এপাশ ওপাশ করতে থাকে নরম জায়গা পাওয়ার জন্য। এটা কেন করেন, প্লেস টু প্লেস ইন সার্চ অফ এ সফট স্পট, একটা সফট জায়গা খোঁজার জন্য সে এই খালি পার্শ্ববর্তী পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে। পার্শ্ব পরিবর্তন এপাশ ওপাশ বলতে মানে একটু জায়গা পরিবর্তন করে বিছানার মধ্যে, মানে একটা সফট স্পট খোঁজার জন্য, ইন সার্চ মানে খোঁজার জন্য, অফ এ সফট স্পট, একটা নরম জায়গা খোঁজার জন্য সে জায়গা পরিবর্তন করে। তারপর এখানে ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে, দি পার্টস রেস্টেড আপন ফিল সোর অ্যান্ড ব্রুইসড ব্যাপটিসিয়া, এটা মানে তার যে যেদিকে দি পার্টস রেস্টেড আপন, যে দিকটায় সে চেপে শয়, ফিল সোর অ্যান্ড ব্রুইসড মানে যেদিকে চেপে শয় দেহের সেই অংশ ক্ষতবোধ ও থেতলানো ব্যথা অনুভব করে, এটা ব্যাপটিসিয়া এবং পাইরোজেনিয়াম। যদি যেদিকে চেপে শয় দেহের সেই অংশে, মানে যেদিকে কাত হয়ে শোকছে সেদিকেই তার ক্ষতবোধ ও থেতলানো ব্যথা, ডান দিকে কাত হয়ে শুলে ডান দিকে থেতলানো ক্ষতবোধ ব্যথা, আবার বাম দিকে কাত হয়ে শুলে বাম দিকে থেতলানো ক্ষতবোধ ব্যথা। যেদিকে সে চেপে শয়, যেদিকে কাত হয়ে শয় সেই কাতে সেদিকে ক্ষতবোধ ও থেতলানো ব্যথা অনুভব করে ব্যাপটিসিয়া এবং পাইরোজেনিয়াম। আর মাস্ট মুভ কন্টিনিউলি টু অবটেন এ রিলিফ ফ্রম দি পেইন, মানে এটার মতো, এটা যেরকম বিছানা শক্ত বলে মনে হয় তাই বারবার সে জায়গা পরিবর্তন করে এবং অভিযোগ করতে থাকে যে বিছানা শক্ত, ঠিক সেরকম এই যে যেদিকে কাত হয়ে শয় সেদিকেই তার সেই পাশে শরীরের সেই দিকেই তার থেতলানো ক্ষতবোধ ব্যথা অনুভব করে, যার ফলে সে উপশম পাওয়ার জন্য সর্বদা নড়াচড়া করতে থাকে। উপশম পাওয়ার জন্য সর্বদা নড়াচড়া করতে থাকে রাস্টক্স, আর থেতলানো ব্যথা অনুভব করে ব্যাপটিসিয়া পাইরোজেনিয়াম, আর উপশম পেতে সর্বদা নড়াচড়া করে রাস্টক্স। তো এখানে স্যার আমরা যে এখানে পার্থক্য করতে পারেন যে স্নায়বিক ব্যথা বেদনা সহ্য করতে পারে না, সারা দেহ অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে, কেমোমিলা কোফিয়া ইগনিশিয়া। স্যার জি স্যার, ধন্যবাদ স্যার। এখানে ক্যামোমিলাকে আমরা সহসাই চিনব। ক্যামোমিলাটার রোগী হবে অত্যন্ত মানে রূঢ় আচরণের, রুক্ষ একটা আচরণ থাকবে, এরা হয়তো অভদ্র হবে। ক্যামোমিলার রোগীর মধ্যে অভদ্রতার ছাপ খুঁজতে পাবেন। এদের অনিদ্রার একটা ব্যাপার আছে, যখন যন্ত্রণা শুরু হবে সেটা তারা আর সহ্য করবে না। যদি ক্যামেরা অন করে থাকেন ক্যামেরাটা অফ করবেন প্লিজ, ঠিক আছে? তাহলে আমরা কি দেখব, এদের মেজাজটা হচ্ছে চরম রুক্ষ, ঠিক আছে, এবং তারা হচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করতে পছন্দ করে, এরা হচ্ছে অভদ্র হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখি এরা কোলে চড়ে বেড়াতে পছন্দ করেন, তারা এখানে স্পর্শের ব্যাপারটা কিন্তু কোনো সময় পছন্দ করছে, আবার কিছু ব্যাপারগুলোতে যখন এদের প্রসব ব্যথা যখন হয় সেটা কি হয়, উপরের দিকে ঠেলা মেরে উঠে, উপরের দিকে উঠে। অ্যাট দ্যাট মোমেন্ট যারা দায় থাকে তাকে যে স্পর্শ করবে, এই সময় সে স্পর্শ পছন্দ করে না,
সে গালাগালি শুরু করে দিবে, সে অকথ্য ভাষায় গালাগালি করবে, ঠিক আছে। আবার দাঁতের যন্ত্রণা যখন হয় তখন এটা হচ্ছে গরম কিছু নিলে বাড়ে, ঠিক আছে। দাঁতের যন্ত্রণা আমরা সাধারণত দেখি যে ঠান্ডা কোনো কিছুতে বৃদ্ধি পায়, কিন্তু এর হচ্ছে গরম কিছুতে বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এরকম সময়গুলোতে এর হচ্ছে স্পর্শকাতরতা আছে আমাদের ক্যামোমিলাতে, ঠিক আছে। আমরা এই ক্যামোমিলার ব্যাপারগুলো দিয়ে একটু লক্ষ্য রাখবো। তাহলে আমরা কি দেখব, এর হচ্ছে খুব বদ মেজাজে, খুব রাগী, রুক্ষ মেজাজের যেটা বলা হয়, এদের আচরণ হচ্ছে রূঢ় হবে এবং এর অভদ্র হবে, অল্প কিছুতেই গালাগালি করবে, মানে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে বেড়া ঝগড়ি, ঠিক আছে, গায়ে পড়ে ঝগড়া করবে, এরকম ব্যাপার সে, ঠিক আছে। এগুলো দিকে আমরা লক্ষ্য রাখবো। তার পরবর্তীতে এখন দেখুন, আর ছোট বাচ্চাদের আরো অনেক ব্যাপারগুলো আছে, সেগুলিতে যদি যায় তাহলে অনেক কথা বলতে হবে, আমি ওদিকে না যাই। আমাদের আরো একটা যেটা মেডিসিন এখানে বলা হয়েছে কি কোফিয়া, না? এখন কোফিয়ার ব্যাপারটা হলো, কোফিয়ার পেশেন্টের হচ্ছে এদের যেটা স্নায়বিক এবং স্নায়বিক কারণে তারা অনেক সময় উত্তেজিত হতে পারে, অনেক উত্তেজনা সম্পন্ন এবং অস্থিরতা থাকে, ঠিক আছে। যন্ত্রণার জন্য অতি অসহিষ্ণু হয়ে ওঠে, মানে তার যে স্বভাব, এবং যন্ত্রণা চোটে পাগলবধ হয়ে যায়, এমন হতে পারে। এখন ওই যে যে ক্যামোমিলার পেশেন্ট যদি কখনো দেখা যাচ্ছে প্রসবকালীন সময় যদি ব্যথা উঠছে, সে হচ্ছে পাগল হয়ে যাবে, সবাই যেন গালাগালি করবে, এরও মোটামুটি দেখা যাচ্ছে এরকম ব্যাপার থাকবে। কিন্তু ক্যামোমিলার কাছে আপনি মোটামুটি দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে যেতে পারে। তবে কিছু ব্যাপারগুলো হচ্ছে এখানে এরা হচ্ছে অভদ্র আচরণ করে, এরা হচ্ছে অভদ্র আচরণ করে না, ক্যামোমিলার মতো করবে না, অসভ্যের মতো গালাগালি এরা করবে না, দেহ মন এক দণ্ড বিশ্রাম দেয় না, ঠিক আছে। মনে মনে নানান কল্পনা, ভবিষ্যতের নানান রঙিন স্বপ্ন, এমনকি ওইসব কারণে রাত্রিতে তার ঘুম পর্যন্ত হয় না, ঠিক আছে। এখন মানসিক কোনো আঘাত লাগতে পারে, ওই যে মানসিক কল্পনার কথা একটা ব্যাপারটা এখানে বলা হয়েছিল, মানসিক আঘাতে জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ, ঠিক আছে। তো আমরা তাহলে দেখবো কি, এখানে তার স্নায়বিক উত্তেজনা আছে, ঠিক আছে। দৈহিক এবং মানসিক শক্তির মানে অতি তীব্রতা ব্যাপারগুলো এখানে থাকবে, সেই সাথে এর নিদ্রাহীনতা থাকবে। আমাদের আর্নিকাতে নিদ্রাহীনতার ব্যাপারটা থাকে না, কুফিয়াতে হচ্ছে নিদ্রাহীনতার ব্যাপারগুলো থাকবে। কেন? সেই ব্যথা এত বেশি, সে কারণে সে ঘুমাতে পারবে না, ঠিক আছে। সে দুদণ্ড বিশ্রামও নেয় না, তার মনটাও বিশ্রাম নেয়, দেহ তো দূরের কথা, মনটাও বিশ্রাম নেয়, দেখা যাচ্ছে একটা চিন্তা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, বিভিন্ন বিষয়ে সে উদ্বিগ্ন হয়ে পড়ে। এদিকে আমরা দেখবো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হলো, যে কোনো অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথায় শুধু অসহ্য ব্যথা লক্ষণ ছাড়াও আরো বিশেষ কিছু না কিছু লক্ষণগুলো আমরা দিতে পারি, যেমন অনিদ্রার একটা গুরুত্বপূর্ণ কিন্তু ঔষধ, ঠিক আছে। হাম, এরপর যদি সাধারণভাবে যে কাশি বা অনিদ্রা হয়, তাতে ইহা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অসহ্য দাঁতের ব্যথা, কিন্তু ওই ব্যথা যতক্ষণ বরফ শীতল জলে মুখ রাখবে ততক্ষণ আরাম, কতক্ষণ? তাহলে আমরা ক্যামোমিলাতে দেখলাম গরমে উপশম, আর এরা হচ্ছে কখন? আপনার বরফ শীতল জল যতক্ষণ দিয়ে রাখবে ঠিক ততক্ষণ আরাম, ওই জল গরম হলেই তার যাতনা বেড়ে যায়, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমরা কফিয়ার কথাটা মনে রাখবো, সেই সাথে নিদ্রাহীনতার কথা আমরা মনে রাখবো, ঠিক আছে। এটা গেল এটা। তার পরবর্তীতে ইগনেশিয়ার ব্যাপারগুলো যদি আমরা দেখি, ইগনেশিয়া সম্পর্কে আপনারা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। ইগনেশিয়া রোগীর পিছনে হচ্ছে শোক, দুঃখ, লজ্জা, কোনো বিষয়ে মনস্তাপ হেতু রোগগুলো হয় সাধারণত। এমনকি শিশুকে যদি তিরস্কার করা হয়, তাহলে সে শয্যায় গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারে, ঠিক আছে। একা থাকতে চায়, নির্জনে থাকতে ভালোবাসে, এবং নির্জন থেকে সে হচ্ছে কাল্পনিক চিন্তা করে, ঠিক আছে, কাল্পনিক চিন্তা করে। তাহলে
কিন্তু এদের ব্যাপারগুলো দেখুন একটু লক্ষ্য, কারণ এটা যদি স্ত্রী লোকদের যদি হয় তাহলে কেমন হবে, এরা হচ্ছে অনেকটা উত্তেজনা প্রকৃতিরও হতে পারে, চুল ও চামড়া কালো হয়, মেজাজ মৃদু মৃদু, চিন্তা শক্তি ও কার্যকারিতা ক্ষিপ্ত, মানে প্রখর আর কি যেটা বলা হয়, চিন্তা শক্তি এবং কার্য কোনো বিষয়ে যদি হতো তার চিন্তা শক্তি অন্যরকম, অস্থির, অধীর, ঝগড়াটে প্রকৃতির, ঝগড়াটে প্রকৃতির, অনেকটা ক্যামোমিলার কাছে হয়তো ভাবতে পারেন। কিন্তু ক্যামোমিলার ব্যাপারগুলোর মধ্যে মানসিক যে মনস্তাপ ঘটিত যেগুলি ব্যাপার, শোক দুঃখ লজ্জা এরকম কিছু ব্যাপারগুলো ক্যামোমিলাতে পাওয়া যায় না, দেখা যাচ্ছে এটাতে পাওয়া যায়। ঠিক আছে, তো এরকম রোগীর ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম নৈরাশ্য, তারপরে মন্দ সংবাদ ইত্যাদি ইত্যাদি যেগুলি দেখা যাচ্ছে, যে যেগুলি স্যাড ব্যাপারগুলো থাকে, এগুলো সাথে যদি আমরা যদি দেখি যে তার স্পর্শকাতরতার ব্যাপারগুলো দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইগনেশিয়ার ব্যাপারগুলো ভাবতে পারি। তবে ইগনেশিয়ার রোগের পিছনে আমি যে কথাগুলো বললাম, মনস্তাপ হেতু যে কোনো রকম দুঃখ, শোক, ক্লেশ এগুলি থাকা চাই, এগুলি গুরুত্বপূর্ণ ব্যাপারে মানসিক সিমটম গুলো আমরা মিলিয়ে নিয়ে দেখবো। এবং সে একা থাকতে চায়, নির্জনে থাকতে চায়, নির্জনে বসে বসে সে কাল্পনিক চিন্তা ভাবনা করে, এগুলি ব্যাপারগুলোর দিকে আমরা নজর দেবো। ঠিক আছে, বলতে গেলে এখানে আরো অনেক। জি স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা অ্যালেক্স নিউটের আছে স্যার, ইগনিশিয়ার কনস্টিটিউশনে লেখা রয়েছে যে পালস সম্পূর্ণ বিপরীত হলো ইগনিশিয়া। জি, এটা স্বাভাবিক ব্যাপার। পালসেটিলার পেশেন্ট গুলো কেমন হয় আমরা তো দেখেছি, পালসের সম্পূর্ণ বিপরীত হবে, যেহেতু পালসের রোগিনীর আছে কি সুন্দর রং আছে, নম্র প্রকৃতি আছে, ধীর কার্যশক্তি আছে, ঠিক আছে না, আর এর কার্যশক্তি কেমন, ক্ষিপ্র। ঠিক আছে, ধীর প্রকৃতির নয়, এটা অনেকটা দেখা যাচ্ছে মেজাজটা অনেক সময় মৃদু আমরা অনেক সময় দেখতে পাই, কিন্তু অনেক সময় যখন ক্ষিপ্র যখন হয়ে যায় তখন অন্যরকম অবস্থা। আর যখন এই চিন্তা শক্তিগুলো এর কিন্তু প্রখর হবে ইংলিশের, আর ইয়েরটা কি হবে, পালসেটিলার। পালসেটিলার ওকে 7 5 12 বুঝিয়ে দিবেন, ও বুঝে যাবে। হঠাৎ করে মন খারাপ করছে, ওকে আপনি মানে ওই যে 9 6 14 বুঝিয়ে দিবেন, ঠিক এটাও আছে, কিন্তু বুঝিয়ে দিলেন, খুশি হয়ে যাবে। ইগনিশিয়াও কিন্তু ঝগড়াটে, তাই না স্যার? আর পালসেটিলা কিন্তু হ্যাঁ হ্যাঁ, জি জি, জি স্যার, এগুলি জি স্যার, ব্যাপারগুলো জি স্যার, যে অস্থির, অধৈর্য, কোনো কাজের উদ্দেশ্য থাকে না, ঝগড়াটে, এমন রোগীতে প্রযোজ্য। দেখেন, এটা ইগনিশিয়া সম্পর্কে যদি বলি, রোগী সহসাই হচ্ছে মনক্ষুণ্ণ হয়ে ওঠে, সে কথা কইবার সময় বা কোনো কিছু চিবাইতেছে এই সময় গালের ভিতরটা কামড় দিয়ে ফেলে। ঠিক আছে, মানে সে চিন্তা মানে অন্যমনস্ক হয়ে আছে, এরকম ব্যাপারগুলো পাওয়া যায়। এবার আবার আবার আপনি হচ্ছে গালে কামড় লাগছে এরকম ব্যাপার কষ্টিকামেও পাবেন। তো কষ্টিকামে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে পক্ষাঘাত জনিত কিছু ঘটনাগুলো এর মধ্যে থাকে। আচ্ছা, খাবার সময় মুখমণ্ডলের উপর অল্প স্থান ব্যাপী কি হয়, ঘাম হয়, এটা একটা তার আপনার হচ্ছে দেশের একটা খুব ভালো একটা লক্ষণ। যাই হোক, এগুলো আমরা দেখবো না, আমরা এদিকে আমরা সবসময় দেখবো সর্বদা মনের ভাবের এবং লক্ষণগুলোর যে পরিবর্তনগুলো যে দেখবো সেগুলি দেখবো। এবং সেই সাথে আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আপনি ইয়ের সাথে মিলে যেতে পারে, অর্থাৎ নেট্রামিওর সাথে মিলে যেতে পারে। তবে নেট্রামিওর হচ্ছে এটার কনকমিডেন্স, মানে ফলোইং মেডিসিন, এর পরবর্তী মেডিসিন হচ্ছে নেট্রামিওর আসে। এই আপনার ইগনেশিয়ার পেশেন্ট হচ্ছে দীর্ঘ শ্বাস ফেলে মাঝে মাঝে, জি স্যার, জি আহ, স্যার, লেকেসিসে ঠিক আছে। স্যার, লেকেসিসে আছে স্যার, এটা লেকেসিসে ইনভলান্টারি। ল্যাকেসিসের ব্যাপারটা আলাদা স্যার, ল্যাকেসিস তো ল্যাকেসিস, তার ল্যাকেসিসের সাথে আপনি নেট্রামিওর আর হচ্ছে ইগনেশিয়া মিলাতে পারবেন না, অনেক স্যার ডিফারেন্স স্যার। না স্যার, ওই যে দীর্ঘশ্বাস ফেলে, এটা এনস্কিনোটে ব্র্যাকেটে স্যার, ইনভলান্টারি সিগিং, লেকেসিস ব্র্যাকেটে লেখা স্যার। ল্যাকেসিসের ব্যাপারটা একদিন ব্যাখ্যা করবো, এটা আজকে আর না যায়। জি স্যার, তার পরবর্তীতে এগিয়ে যান স্যার। জি স্যার। আমরা ফিজিক্যাল জেনারেল থেকে আমরা যে স্নায়বিক ব্যথা সহ্য করতে পারে না, সারা দেহ অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে, এটা ক্যামোমিলা কোফি ইগনিশিয়ার পার্থক্য দেখলাম। এখন স্যার এখানে যে পরের লাইনটা, যে বিছানা শক্ত মনে হয়, এখানে পার্থক্য করার কথা বলা হয়নি। আমরা হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। হাইড্রোকেফালাস
deathly coldness in forearm of children, in diarrhea ব্রোমিয়াম। তাহলে মস্তিষ্কে পানি জমা, এটার নাম হাইড্রোকেফালাস। এই রোগে শিশুদের সামনের হাত দুটি মরার মতো ঠান্ডা, মানে মরা মানুষের মতো ঠান্ডা হয়ে যায়। এটা ডেথলি, এটা এটা বানানটা ভুল লিখলাম, এখানে হবে মরার মতো ঠান্ডা। মরার মতো ঠান্ডা। এই যে মস্তিষ্কে জল জমা রোগে শিশুদের সামনের হাত দুটো, ফোর আর্ম দুটো, হাত দুটি মরার মতো ঠান্ডা। উদরাময়ে যদি এরকম হাত ঠান্ডা থাকে তাহলে ব্রোমিয়াম। ডায়রিয়ার ক্ষেত্রে যদি কারো শিশুদের হাত যদি এরকম ঠান্ডা, এটা কি স্যার শুধু শিশুদের হাত ঠান্ডা থাকলে ব্রোমিয়ামে যে বলা হলো যে উদরাময়ে যদি হাত ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কি সবার জন্য না শুধু শিশুদের জন্য স্যার? এটা স্যার এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যদি যদি আপনার হচ্ছে এখানে যদি এখানে সামনের যে হাত দুটোর কথা যেটা বলা হচ্ছে, হাত তো দুটাই থাকে আমাদের, ঠিক আছে? হাত দুটি কেমন হয়? মরার মতো ঠান্ডা, একদম ঠান্ডা শীতল যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য লক্ষণগুলো আমরা মিলিয়ে ব্রোমিয়ামের কথা ভাবতে পারি। ডায়রিয়ার ক্ষেত্রে স্যার? জি জি, ধন্যবাদ স্যার। আর তারপর meningitis after mechanical or traumatic injuries from falls, concussions of brain, etc., when suspecting exudation of blood to facilitate absorption. তাহলে এখানে বলা হচ্ছে যে মেনিনজাইটিস কোথা থেকে হলো? মেনিনজাইটিসটা এটা হলো আফটার মেকানিক্যাল ও ট্রমাটিক ইনজুরি। তাহলে আঘাত লাগার পর বা অন্য কোনো শারীরিক আঘাতের পর রোগীর মেনিনজাইটিস হলে, আর যদি সে ফ্রম ফলস, উপর থেকে পড়ে গিয়ে যদি সে ব্রেইন এটসেট্রা, মাথা বা অন্যান্য জায়গায় যদি সে আঘাত পায়, এইসব কারণে দেহের ভিতরে হোয়েন সাসপেক্টিং, যখন সন্দেহ করা হচ্ছে সাসপেক্টিং এক্সুডেশন অফ ব্লাড, মানে শরীরের ভিতরে কোথাও রক্তস্রাব হচ্ছে, টু ফেসিলিটেট অ্যাবজর্পশন, এরকম আশঙ্কায় প্রয়োগ করলে রক্তস্রাব শুষে নিতে সাহায্য করে। মানে এই যে অনেক সময় যে ভিতরে তার কোনো মাথায় ঝাঁকি লাগে বা শরীরের ভিতরে কোথাও রক্তস্রাব হচ্ছে শরীরের ভিতরের অর্গানে, এরকম যদি আশঙ্কা থাকে সেগুলো রক্তগুলো শুষে নিতে সাহায্য করে। যান্ত্রিক কোনো আঘাত লাগার পরে বা অন্য কোনো শারীরিক আঘাতের পর রোগীর মেনিনজাইটিস হলে উঁচু থেকে পড়ে গিয়ে মাথায় ঝাঁকি লেগে ওইসব কারণে দেহের ভিতরে রক্তস্রাব হচ্ছে, এরকম আশঙ্কায় প্রয়োগ করলে রক্তস্রাব শুষে নিতে সাহায্য করে। স্যার এখানে মেনিনজাইটিসটার ব্যাপারে যদি একটু বলতেন স্যার। আচ্ছা, আমাদের যে ব্রেন, মস্তিষ্কের যেটা কাভারিং যেটা থাকে, একটা পর্দা যেটা থাকে, সেটাকে বলা হয় মেনিনজিস। হ্যাঁ, এটা যখন ইনফ্লামেশন যদি হয়ে যায়, কখনো আঘাতপ্রাপ্ত যদি হয়ে যায়, ফুলে যদি যায়, তাহলে সেটাকে মেনিনজাইটিস বলে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এই তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব স্যার। জি, তাহলে আমরা হেড চ্যাপ্টারে দেখলাম যে যান্ত্রিক কোনো আঘাত লাগার পরে বা কোনো শারীরিক আঘাতের পর রোগীর মেনিনজাইটিস হলে উঁচু থেকে পড়ে গিয়ে মাথায় ঝাঁকি লেগে ওইসব কারণে দেহের ভিতরে রক্তস্রাব হচ্ছে, এরকম আশঙ্কায় প্রয়োগ করলে রক্তস্রাবটা শুষে নিতে সাহায্য করে। আমরা চক্ষু চ্যাপ্টারে চলে যাচ্ছি। আইস, কনজাংটিভাল অর রেটিনাল হেমোরেজ। তো হেমোরেজটা আমরা জানি যে রক্তস্রাব, সেই সাথে কি থাকবে? উইথ extravasation from injuries or cough।
তাহলে এটা কনজাইটিভাল ও রেটিনাল হেমোরেস্টাই, যে আঘাত বা দমকা কাশির জন্য চোখের কনজাইটিভা ও রেটিনা হতে রক্তস্রাব। হেমোরেস্টা হচ্ছে কনজাইটিভা এবং রেটিনা থেকে, এটা কিসের কারণে? উইথ এক্সট্রাভেজেশন, সেই সাথে রক্তনালী থেকে বেরিয়ে আসা রক্তকে শুষে নিতে এই ওষুধ সাহায্য করে। এটা কি জন্য? আঘাত লাগা বা দমকা কাশির জন্য। আঘাত লাগার কারণে বা দমকা কাশির জন্য চোখের কনজাংটিভা বা রেটিনা হতে যদি রক্ত বের হয় আঘাত লাগার কারণে বা কাশির কারণে, সেই সাথে রক্তনালী থেকে বেরিয়ে আসা রক্তকে শুষে নিতে এই ওষুধ সাহায্য করে। এখানে স্যার এই যে ওষুধ রক্ত শুষে নিতে সাহায্য করে, আর দুটো রেমেডির কথা বলা হয়েছে, লিডাম এবং নাক্স ভূমিকা। এই ব্যাপারে স্যার বলার জন্য আহ্বান করছি যে রক্তকে শুষে নিতে এই ওষুধ ব্যবহৃত হয়। এখানে লিডাম এবং নাক্স ভূমিকাও রয়েছে। সেই সাথে রক্তনালী থেকে বেরিয়ে আসা রক্তকে শুষে নিতে এই ওষুধ ব্যবহৃত হয়। এর আগের লাইনে আমরা পড়েছি যে শরীরের দেহের ভিতরে কোনো রক্তস্রাব হচ্ছে এরকম আশঙ্কায় করলে আমরা রক্তস্রাব শুষে নিতে সাহায্য করে এই মেডিসিন। দেখুন একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যে লক্ষণটা বলা হয়েছে যে আঘাত বা দমকা কাশির জন্য চোখের সাদা অংশ বা রেটিনা হতে যদি রক্তস্রাব হয়, সেই সাথে যদি রক্ত জমে, তাহলে আমাদের এখানে আর্নিকা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং সেই সাথে লিডাম ও নাক্সভমের কথা বলা হয়েছে। লিডামের ব্যাপারটা যদি বলি, তাহলে এদের ব্যাপার যেটা থাকবে সেটা হচ্ছে এই যে যখন কাশিটা হবে, এই কাশি বা কোনো কারণে যদি চোখটা যদি লাল হয়ে যায়, তবে সেরকম সময় সেখানে একটু সুস্ফোটার মতো একটা অনুভূতি থাকবে। ঠিক আছে, এই একটা ব্যাপার থাকে। আর চোখটাকে শীতল মনে হবে। ঠিক আছে, কি মনে হবে? শীতল মনে হবে। লিডামের যে কোনো জায়গায় যদি আঘাত হয়, সেই জায়গা ঠান্ডা অনুভূত হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এবং সেই সাথে তার কি হবে, শয্যায় যখন যাবে তখন সেটা অসহ্য হবে, অর্থাৎ শয্যার উত্তাপ তার হচ্ছে অসহ্য। ঠিক আছে, শুধুমাত্র এইটাই নয়, সূচের মতো ধারালো যে কোনো রকম অস্ত্র, আমাদের যে ভীমরুল, মৌমাছি, বলতা ইত্যাদি, এগুলি দ্বারা যদি কখনো আপনি অ্যাফেক্টেড হন, কেউ রোগী অ্যাফেক্টেড হয়, তাহলে লিডাম এখানে প্রথম কথা। লিডামের রোগীর জন্য আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, পাশাপাশি অনেকগুলো লোক বসে আছেন রাত্রিতে, লিডামের রোগীকে মশা মাছি বেশি লাগবে। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে আমরা কি দেখবো? চক্ষুটা তখন কি হবে? শীতল থাকবে। ঠিক আছে, চক্ষুটা শীতল থাকবে। এখানে এই ব্যাপারটা আমরা একটু লক্ষ্য রাখবো। আর তার পরবর্তী এখানে নাক্সভমের যে ব্যাপারটা থাকবে, নাক্সভমের যে ব্যাপার, যে এখানে আঘাত লাগার ফলে হোক বা হোক, নাক্সভমের ব্যাপার হলো এই জায়গাতে নিদ্রাহীনতার কিছু ব্যাপারগুলো থাকবে। এদের যে আঘাত লাগা বা কাশি, এর রোগের পিছনে হচ্ছে রাত্রি জাগরণ ঘটিত কিছু ব্যাপারগুলো থাকে, এবং সেই সাথে এরা খুব রুক্ষ মেজাজের হয়। হ্যাঁ, খুব রুক্ষ মেজাজের হয়। আর বিশেষ করে নাক্সের রোগী পুরুষ মানুষ হয়, পুরুষ সুলভ যত আচরণগুলো যেগুলি পাওয়া যায় সব তার মধ্যেই পাওয়া যাবে। ঠিক আছে, নাক্সের রোগী হচ্ছে খুব তীব্র হবে, রাগী হবে, প্রত্যেকটা কাজে তাকে ফাস্ট হতে চায়। মানে পুরুষ মানুষটা ফাস্ট না হলে তো চলবে না। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো থাকবে। তার নিষ্ফল মল ত্যাগের কিছু ঘটনাগুলো আমরা পাই। ওর রোগ আক্রমণ যখন হবে তখন দেখেছি এই লক্ষণগুলো আমরা পাবো। ঠিক আছে, এই ব্যাপারগুলো দিয়ে আমি করব। তবে একটা কথা আমি বলি, আমার উস্তাদ স্ট্রোক করা কোনো রোগীকে দেখা যাচ্ছে অনেক সময় নাক্সিন দিয়ে দিতেন, যখন দেখতেন যে ওই রোগীটা ঘুম ভালো, পায়খানা ঘটিত কিছু ব্যাপার আছে। রেজাউল ভাই, আপনি একটু মিউট করুন। এই ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে
যে নাক্সফার্মের পেশেন্টের হচ্ছে পেটের সমস্যা তো থাকেই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ। নাক্সফার্মের রোগী মানে পেটের সমস্যা থাকলে না নাক্স হতে পারে না। স্যার একটু রেজাল্ট সাথে মিউট করুন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এরকম ক্ষেত্রে যদি রক্ত যদি জমাট যদি বেঁধে যায় চোখে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি, নাক্সের কথা ভাবতে পারি। তবে নাক্স এখানে খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমার কাছে, আমি যতটুকু দেখেছি। এখানে রক্তবর্ণ যেগুলি চোখগুলো লাল হয়ে যায়, এখানে লিডাম আসে, আর্নিকা আসে, তারপর বেলোডোনা আসে, এগুলি খুব গুরুত্বপূর্ণ সাইন সিমটম গুলো নিয়ে আসে। ঠিক আছে, আমরা এটা দেখব। আর্নিকার যদি যদি হয়, এখানে বলা হচ্ছিল যে এখানে রক্তস্রাব যদি বাইর হতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বা রক্ত জমে থাকা, আর্নিকার রক্ত জমাট যখন বাঁধবে অনেকটা কালচে টাইপ হয়ে যাবে, একদম যে লাল থাকবে এরকম না, একদম টকটকে লাল হয়ে গেছে, তাহলে সর্বপ্রথম আপনি বেলোডনের কথা ভাবতে পারেন। চোখের সামনে দিতে হাত নিয়ে গেলেই দেখবেন আপনি গরম হয়ে গেছে। আর শীতল ভাব যদি আগে হয়, তাহলে আপনি লিডামের কথা ভাবতে পারেন। লিডাম, তারপর আর্নিকা এবং হচ্ছে বেলোডনের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে অধিকাংশ এই কেসগুলো কাভার হয়ে যায়। অনেক সময় সালফার লাগে, সালফারে জ্বালা পোড়া থাকে, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে সালফার অনেক সময় লাগে। তো নাক্স খুব কম ব্যবহার হয়, আমি খুব কমই ব্যবহার করেছি আর কি। এই হলো অবস্থা। ঠিক আছে স্যার, একটু এগিয়ে যাবেন। ধন্যবাদ স্যার। আমরা আর্নিকা মন্টানা রেমিডিটি এসিএলএন সার্ভেলেন্স কোড থেকে পড়ছি। আমরা এর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে চলে যাব। পরিপাকতন্ত্র, বেলচিং, ইরাকটেশনস, ফাউল, পিউট্রিট লাইক রুটেন এক্স। তাহলে তার যে একটা ঢেকুরটা পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত ঢেকুর ও উদ্গার ওঠে। বেলচিং এবং ইরাকটেশন, বেলচিং মানে ঢেকুর, ইরাকটেশন উদ্গার। তো এই যে ঢেকুর এবং উদ্গার তার উঠে, বমি বমি ভাব এবং যে ঢেকুর উঠে, এটা কেমন থাকে? ফাউল, পিউট্রিট লাইক রুটেন। এটা ফাউল মানে দুর্গন্ধযুক্ত, এবং এটা কেমন? যে লাইক রুটেনিক্স মানে পচে যাওয়া পচা ডিমের মতো গন্ধ তার। এটা তার এই যে ঢেকুরের মধ্যে, ঢেকুর এবং উদ্গারের মধ্যে, তার ঢেকুর এবং উদ্গারটা কেমন? পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত ঢেকুর এবং উদ্গার। আর তার ডিসেন্টারিটা যে রক্ত আমশয়ের কথা বলা হয়েছে, সেখানে কি থাকে? উইথ ইস্কুরিয়া। তাহলে সেই সাথে তার ফ্রুটলেস আর্জিং মানে তার নিষ্ফল প্রস্রাবের চেষ্টা। লং ইন্টারভেল বিটুইন দি স্টুলস, দুই পায়খানার মাঝখানে অনেক দীর্ঘ সময়ের বিরতি থাকে। মানে একবার পায়খানা হলে আরেক পায়খানা অনেকক্ষণ পরে হয়, অনেক সময় পরে হয়। তাহলে যেটা সেই প্রস্রাব বন্ধ থাকে, নিষ্ফল প্রস্রাবের প্রচেষ্টা। তো রক্ত আমশায় কথা বলা হচ্ছে, সেই রক্ত আমশায়ের সাথে কি থাকে? উইথ ইস্চুরিয়া মানে প্রস্রাব বন্ধ হয়ে যায়। রক্ত আমশার সময় রক্ত আমশার সাথে প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, নিষ্ফল প্রস্রাবের একটা ব্যাগ থাকে, ফ্রুটলেস আর্জিং থাকে এই ইউরিনেশনের। আর লং ইন্টারভেল বিটুইন দি স্টুল মানে একবার পায়খানা হলে আরেকবার পায়খানা হয় অনেক সময় পরে। এটা একটা সেকেন্ডারি সিমটম। এটা আমরা আমশয়ের সাথে এই লক্ষণগুলো থাকে, যে প্রস্রাব বন্ধ হয়ে যায়, নিষ্ফল প্রস্রাবের চেষ্টা, এবং পায়খানা একবার হইলে আরেকবার অনেক পরে হয়। আর কনস্টিপেশনের কথা বলা হচ্ছে। কনস্টিপেশনটা কেমন? রেকটাম লুডেড মানে রেকটামে কিন্তু লুড মানে ভর্তি, পায়খানায় ভর্তি। ফেচেস উইল নট কাম এওয়ে, কিন্তু মল বের হতে চায় না। রিবন লাইক স্টুলস ফ্রম ইনলাস্ট প্রোস্টেট অর রিট্রোভার্টেড ইউটেরাস। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে বা জরায়ুর মুখ উল্টে গিয়ে সরু ফিতার মতো চ্যাপ্টা মল বের হয়। তাহলে এটা রিবন লাইক স্টুল, রিবন মানে যে ফিতার মতো, রিবন লাইক স্টুল, তার মলটা ফিতার মতো চ্যাপ্টা। ফ্রম এনলার্জড প্রোস্টেট, এটা কি কোথা থেকে হয়? যে তার প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেছে বড় হওয়া থেকে, বা রেট্রোভার্টেড ইউটেরাস মানে জরায়ু উল্টে গিয়ে এই যে তার যদি এরকম সুতার মতো মল বের হয়। একটা মলে ভর্তি অথচ মল বের হতে চায় না, তার কুষ্ঠকাঠিন্যটা এরকম। আর প্রোস্টেট গ্ল্যান্ডটা
কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে আমরা দেখব প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গিয়ে বা জরায়ুর মুখ উল্টে গিয়ে সরু ফিতার মতো চ্যাপ্টা মল বের হয়। তো এখানে তো পার্থক্য করতে বলা হয়নি স্যার, তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। তো এখানে সেকেন্ড গ্রেড সিমটমটা ছিল যে দুইটা পায়খানার মাঝখানে অনেক দীর্ঘ সময়ে বিরতি থাকে এবং রেকটাম মলে ভর্তি অথচ মল বের হতে চায় না। তো আমরা ফিমেল জেনিটালিয়াতে চলে যাচ্ছি। সোরনেস অফ পার্টস আফটার লেবার। লেবার মানে এই যে প্রসবের পরে, প্রসবের পরে তার জননাঙ্গে ক্ষতবোধ ব্যথা, জননাঙ্গে ক্ষতবোধ ব্যথা থাকে। এটা কোন সময়? আফটার লেবার। প্রিভেন্টস পোস্ট postpartum hemorrhage and puerperal complications. প্রসবের পর যে রক্তস্রাব ও সন্তান প্রসব ঘটিত নানা জটিলতা প্রতিরোধে এই ওষুধ যথেষ্ট কার্যকর। প্রসবের পরে যে রক্তস্রাব হয়, প্রিভেন্টস postpartum hemorrhage, এটা প্রিভেন্ট দূর করে, কি দূর করে? পোস্টপার্টাম হেমোরেজ, যেটা এটা প্রসবের পরে যে হেমোরেজটা হয় এটাকে পোস্টপার্টাম হেমোরেজ বলে, প্রসবের পরে রক্তস্রাব। এবং পিউরপেরাল কমপ্লিকেশন মানে সন্তান প্রসবের কারণে যে বিভিন্ন জটিলতাগুলো দেখা দেয় সেগুলো প্রতিরোধে এই ওষুধটা যথেষ্ট কার্যকর। প্রসবের পরের যে সমস্যাগুলোর ব্যাপারে বলা হচ্ছে, প্রসবের পরে জননাঙ্গে ক্ষতবোধ ব্যথা, প্রসবের পরে রক্তস্রাব এবং প্রসব করার কারণে বিভিন্ন ধরনের জটিলতা, এগুলা এই ওষুধ এগুলো প্রতিরোধ করে এবং যথেষ্ট কার্যকরভাবে। রিটেনশন অর ইনকন্টিনেন্স অফ ইউরিন আফটার লেবার। আফটার লেবার, লেবারের পরে কি হয়? ইউরিনটা বন্ধ ও অসারে প্রস্রাব হয়। সন্তান প্রসবের পরে যদি মায়েদের কি হয়? প্রস্রাবটা বন্ধ হয়ে যায় বা অসারে প্রস্রাব হয়, তাহলে এই আমাদের আর্নিকা দেখব, সাথে ওপিয়াম সাথে তুলনা করতে হবে। সন্তান প্রসবের পরে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় বা অসারে প্রস্রাব হয়, আমরা আর্নিকার সাথে ওপিয়ামের তুলনা করব। তো আমরা এই প্রস্রাবের বিষয়গুলো আমরা যখন ফিমেল চ্যাপ্টারগুলো আলাদাভাবে পড়ার পরে আমরা আবার এগুলোকে আমরা আবার এগুলোকে শ্রেণীবিন্যাস করব, যে কোনগুলো প্রস্রাবের ব্যাপারে, কোনগুলো কনস্টিপেশনের ব্যাপারে, কোনগুলো কিসের ব্যাপারে বলা হচ্ছে, সেভাবে আবার এগুলো থেকে আবার আমরা আলাদা আলাদা করব। মানে ফিমেল জেনিটালিয়ার ভিতরেও আরেকটা সাব এরকম সাব অধ্যায় থাকবে 1, 2, 3 দিয়ে, যে এটা সন্তান প্রসবের ব্যাপারে, এটা প্রস্রাবের ব্যাপারে, এটা পায়খানার ব্যাপারে, এরকম। তো এটা ওপিয়ামের সাথে আর্নিকার পার্থক্য করার জন্য আমাদের শফিক স্যার মহোদয়কে আহ্বান করছি। জি স্যার, এখন ব্যাপারটা দেখুন, আমরা ওপিএম এর ব্যাপারটা যখন আসবে তখন ওপিএমটা এরকম হয়ে যায় যে এটা যে সময় কেন না হোক একটা ওপিএম এর কোষ্ঠবদ্ধতার ব্যাপার যেটা থাকে। এখানে বলা হচ্ছিল প্রসবের পর মানে প্রসবের পর প্রস্রাব বন্ধ বা অসারে প্রস্রাব, ঠিক আছে? অসারে প্রস্রাব সাধারণত ওপিয়ামে খুব কম পাওয়া যায়, তবে হ্যাঁ ওপিয়ামে হচ্ছে অসারে প্রস্রাব যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পক্ষাঘাত ঘটিত কিছু জটিলতা থাকে। তবে সেটার ব্যাপারটা হলো কি, দেখুন একটু বলছি, একটু ব্যস্ত করছিলাম। ঘুম ঘুম ভাব থাকবে, ঠিক আছে? অচৈতন্য একটা পরিস্থিতি থাকবে, ক্রমশ রীতিমতো এইরকম ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। একটু মানে রীতিমতো দেখা যাচ্ছে আস্তে আস্তে কোমার দিকে এগিয়ে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো আমরা দেখবো। বেদনা কোনো ক্রমেই দেখা যাচ্ছে যে বুঝতে পারে না, যতই অসুখ হোক এখন সে বলে ভালো আছে। এটা কিন্তু আমরা আর্নিকাতেও পেয়েছি। আর্নিকার পেশেন্ট শুধুমাত্র একটা অবজেকশন করে, তার বিছানাটা শক্ত, আর অন্যান্য সবকিছুতে ভালো আছে। এখানে পার্থক্যটা দেখুন, এ বলবে সবকিছুই ভালো আছে, যত সমস্যা কেন না বলবে না, অভিযোগ নেই, এর বিছানা শক্ত মনে হয় না, তাহলে ওখানে বিছানা শক্ত মনে হচ্ছে, ঠিক আছে? একটা ব্যাপার। এখন এই যে গম্ভীর ভাবে যেটা কথা বললাম সেটা অর্ধনিমিত হচ্ছে চোখে, এটাকে একরকম বলা হয় কাকতন্দ্রা। এই মাত্র দেখা যাচ্ছে ঘুম ঘুম ভাব, আবার দেখা যাচ্ছে চোখ মেলে চাপছে, এইরকম ব্যাপার। নাক ডাকার একটা ব্যাপার থাকে, নিঃশ্বাসে ঘর ঘর শব্দ থাকে, ঠিক আছে? এবং যখন
ওর চোখটা দেখা যাচ্ছে যে ওই যে অর্ধনিমিত যে ব্যাপারগুলো থাকে, আধো খোলা আধো ব্যাপার, তখন চোখের সামনে আলো যখন ধরবেন তখন তো তার চোখের পাতা পড়ছে না। আপনি এরকম ভাবে দেখবেন, এমনিতেই আপনার বাসা অনেকেই পাবেন এটা, যে দেখা যাচ্ছে যে পেশেন্ট ঘুমায় গেছে বা রুগী ঘুমিয়ে গেছে, ওরা ঘুমিয়ে গেছে কিনা কেউ বলতে পারবে না, পাশে মনে হচ্ছে সে তাকায় আছে, সে চেয়ে চেয়ে ঘুমায়, এরকম অবস্থা। ঠিক আছে, তার চোখে যদি লাইট যদি ধরা হয় তারপরে তো চোখের পাতা তার পড়ে না, পলক তার পড়ে না, এরকম ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে পাই। এবং ওপিএম এর ব্যাপারটা হচ্ছে পেট ফাঁপার কিছু ঘটনাগুলো থাকে, মল হলো কালো গুটলে গুটলে হয়। ঠিক আছে, এগুলি কিছু ব্যাপারগুলো আছে যেটা আপনার আপনার হচ্ছে আর্নিকাতে খুব কম পাওয়া যায়। ঠিক আছে, খুব কম বলতে মানে খুব কম আর কি মিল পাওয়া যায় অন্যান্য লক্ষণগুলো। তা আমরা এই জায়গাতে দেখব। আর ভয়জনিত বিভিন্ন রকম অসুখ হতে পারে, এই যে এখানে প্রস্তাব পরবর্তীতে যে ব্যাপার, প্রস্তাব পরবর্তী যে ব্যাপারগুলো থাকবে সেক্ষেত্রে ভয় থাকে। ঠিক আছে, জি স্যার। আর সেই ভয়টা হচ্ছে সবসময় সে ভয় পাবে, ভয়ে ভয়ে তার গর্ভস্রাবের যে লক্ষণ আগে যে দেখা যাবে। ঠিক আছে, সে ও আগে থেকেই ভয় পাবে যে না আমার মনে হয় গর্ভপাত হয়ে যাবে, এরকম ব্যাপার কিছু উম, ব্যাপারগুলো হচ্ছে লক্ষ্য আমরা দেখতে পাবো। রোগী মনে করে সে মাটিতে নেই, কোথায় নাই, সে মাটিতে নাই, তাই সে ঘরে যেতে চায়, অথচ ঘরেই আছে, অথচ সে ঘরে আছে। রোগী মনে করে সে তোরা কোথায় নাই, বাড়িতে নাই। ঠিক আছে, বা বাড়িতে নাই, এই কারণে সে কোথায় যেতে চায়, বাড়িতে যেতে চায়, কিন্তু সে ঘরেই আছে। আবার তার পরবর্তীতে আমরা আরেকটা ব্যাপার যেটা পাই সেটা হচ্ছে রুগী বাসায় আছে কিন্তু আমি বাড়ি যাব, এই কথাটা আরেকটা মেডিসিন আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্রায়োনিয়াতে পেয়েছিলাম। ব্রায়োনিয়াতে চুপচাপ রুগীগুলো পড়ে থাকে, অচৈতন্য ভাব, তার প্রচুর পিপাসা আছে, পিপাসা সত্ত্বেও সে জল পান করতে চাইবে না, অনেক সময় পর অনেকগুলো জল একসাথে পান করবে। ঠিক আছে, এগুলি লক্ষণগুলো দেখে আমরা ওপিএম এর সাথে এর তফাৎটা করে নেব। ঠিক আছে, এই হলো আমাদের ওপিয়াম। আর আর্নিকার ব্যাপারটা এখানে স্যার যদিও বলে দিছে, আমি যেটা বলি আপনার হচ্ছে চোখ বন্ধ করে আপনার আপনার ডেলিভারি যে কোনো রকম কমপ্লিকেশন আপনি প্রথমে আর্নিকার কথা ভাবতে পারেন। ঠিক আছে, যে কোনো রকম কমপ্লিমেন্ট আপনি আর্নিকার কথা ভাবতে পারেন। আর্নিকা ওই পেশেন্টকে দেখা যাচ্ছে যে মনে হয় না যে ও ফেল করবে। ঠিক আছে, তবে এখানে আরো কিছু ব্যাপারগুলো আছে, যদিও দেখা যাচ্ছে সব পরবর্তী ব্যাপারটা যেটা আসবে, প্রস্রাবের পরে যদি বাচ্চা প্রস্রাব করতেছে না, তাহলে কি ওষুধ দিবেন সালাউদ্দিন স্যার? এর আগে পড়ছিলাম, স্যার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা প্রস্রাব করছে না, কি ওষুধ দিবেন? বাচ্চা বহিষ্ঠ হওয়ার পরে বাচ্চা প্রস্রাব প্রস্রাব করছে না স্যার। যে আপনারা যদি অন্য কেউ পারেন একটু সালাউদ্দিন স্যারকে হেল্প করুন, এটা মনে থাকবে। জি স্যার। বলুন বলুন, আপনারা কেউ জানলে বলুন। অ্যাকোনাইট স্যার, অ্যাকোনাইট 30 দিলে হবে স্যার। জি স্যার, অ্যাকোনাইট কত স্যার? 30 স্যার। এটা স্যার আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত স্যার। আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার, আপনি যদি 30 যদি না থাকে তাহলে 200 দিতে পারবেন, কোনো সমস্যা, 30 200 এটা ফ্যাক্ট নয়, লো পটেন্সি এরকম ক্ষেত্রে দিতে হয়। ঠিক আছে, অবশ্যই সেই ক্ষেত্রে বাচ্চা প্রস্রাব করবে, বুঝতে পেরেছেন 30 স্যার। সালাউদ্দিন স্যার? জি স্যার। লজ্জা নেবেন না, শেখার জন্য বলেছি। না এটা স্যার পড়ছিলাম, মনে পড়ছে স্যার। জি স্যার। সদ্যজাত জি। প্রস্রাব। হ্যাঁ, ব্যাপারটা হলো পড়াটা এরকম হতে হবে স্যার, আমি কোনো মেডিসিন পড়তেছি, ওই মেডিসিনের সেম হচ্ছে লক্ষণ অন্য কোনো মেডিসিনে আছে, ওই লক্ষণটা যখন পড়তে যাবো অন্য কোন মেডিসিনে এটা পড়েছি এটা মস্তিষ্কে আসতে হবে স্যার, না আসলে ডিফারেন্সটা আমাদের মনে থাকবে না, কিভাবে জি পড়তে স্যার। হবে জি স্যার। স্যার। যাই হোক, আমারও ভুল হয় স্যার, শুধুমাত্র যে আপনি ভুলে গেছেন সেটা না স্যার, আমি মাঝে মাঝে বেশি ভুলে যাই স্যার। জি স্যার। জি স্যার। ধন্যবাদ স্যার। সন্তান প্রসবের পর প্রস্রাব বন্ধ বা অসারে প্রস্রাব, এটা আমরা দেখলাম। আবার যে আমাদের স্যার স্মরণ করিয়ে দিলেন যে নবজাতক শিশুদের ক্ষেত্রে গুনাইট 30 দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে স্যার 30 কি ঘন ঘন দিবে স্যার, না 1-2 ডোজ দিবে স্যার?
আর একবার খাওয়া দিলেই হবে স্যার। একবার থেকে 2 বার সর্বোচ্চ 15-20 মিনিট পরে 2-3 বার খাওয়া দিলে এনা প্রস্রাব করে দিবে ইনশাআল্লাহ। আর সাধারণত বাচ্চা স্যার প্রসবের কতক্ষণ পরে প্রস্রাব করে স্যার? স্যার এটা হচ্ছে অনেক সময় মানে এটা নির্ধারিত এইরকম না, মানে অনেকে বলে যে 8-10 মিনিট পরে, কেউ 5-7 মিনিট পরে। আবার দেখা যাচ্ছে বাচ্চা যখনই কান্না করছে, ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করার সাথে সাথেই প্রস্রাব করে দিচ্ছে, এইরকম হিস্ট্রি গুলো পাওয়া যায়। তবে আমরা দেখব যে 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে বা 4 ঘন্টা পার হয়ে যাচ্ছে, বাচ্চা প্রস্রাব করছে না, তাহলে এরকম ক্ষেত্রে আমরা অবশ্যই মেডিসিন অ্যাপ্লাই করবো। ঠিক আছে? 2-3 ঘন্টা পার হয়ে গেলে প্রস্রাব না করলে স্যার? জি স্যার, জি 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 স্যার। ধন্যবাদ স্যার। আর তারপরেও স্যার আমি একটু ক্লিয়ার আরো করতে স্যার, দাঁড়ান স্যার। জি স্যার, তো আমরা এখানে আপনি সামনে জানতে আমি ক্লিয়ার করছি। জি স্যার, আর্নিকাতে আমরা পড়লাম যে প্রসবের পরে মায়েদের যদি প্রস্রাব বন্ধ হয় বা অসারে প্রস্রাব হয়, দুইটাই প্রস্রাব বন্ধ বা অসারে প্রস্রাব, দুইটাই। অসারে প্রস্রাব মানে কি? ইনকন্টিনেন্স অফ মানে যেটা মানে প্রস্রাবটাকে সে ধরে রাখতে পারে না, অনিচ্ছাকৃতভাবে বের হয়ে যায়। তো এটা আবার প্রস্রাব বন্ধ, দুটোই দেখলাম, প্রস্রাব বন্ধ হয়ে যায় বা অসারে প্রস্রাব হয়, এই দুটোই ওপিয়ামের সাথে তুলনা করবো আর্নিকার। আর নবজাত সদ্যজাত শিশুদের প্রস্রাব বন্ধের ক্ষেত্রে আমরা একুনাইট 30। তো এক্সট্রিমিটিসে চলে যাচ্ছি আমরা। গাউট অ্যান্ড রিউমেটিজম, গাউট অ্যান্ড রিউমেটিজম উইথ গ্রেট ফিয়ার অফ বিং টাচড অর স্ট্রাক বাই পারসন কামিং নিয়ার হিম, যেটা মানে তার যেটা অত্যন্ত স্পর্শানুভূতি, এই জন্য তার গেটে বাত বা বাতের সমস্যা রয়েছে। কেউ কাছে আসলে, এই যে গেটে বাত বা তার বাতের সমস্যা, কেউ কাছে আসলে তার ছোঁয়া বা আঘাত লাগার ভীতি এই লক্ষণে প্রযোজ্য। উইথ গ্রেট ফেয়ার অফ বিং টাচড, তার একটা বিরাট বড় ভয় রয়েছে কিসের? অফ বিং টাচড মানে কেউ তাকে ছুঁয়ে দিবে, অর স্ট্রাক বা তাকে আঘাত দিবে, বাই পারসনস মানে যে কোনো লোক, কামিং নিয়ার হিম মানে তার কাছে আসলে তাকে, তার খুব তার একটা গ্রেট ফেয়ার রয়েছে, স্পর্শ, কেউ কেউ কাছে আসলে তাকে ছুঁয়ে দিবে বা আঘাত করবে, এরকম একটা তার গ্রেট ফেয়ার রয়েছে, ভয় রয়েছে। তার অত্যন্ত ভীতি, কেউ কাছে আসলে বা স্যার, কেউ কাছে আপনার আসলে তার ছোঁয়া বা আঘাত। কথার মধ্যে হাত দিয়ে দিলাম। স্যার বলেন স্যার। না স্যার, ঠিক আছে। স্যার এখানে শাস্ত্র মতে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত স্বাভাবিক বলা হয়েছে, হ্যাঁ। তবে সেই ক্ষেত্রে বাচ্চার কান্না থাকতে হবে স্যার। 12 থেকে 24 ঘন্টা যদি বাচ্চা প্রস্রাব যদি করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওষুধ অ্যাপ্লাই করবেন। তো ঠিক আছে স্যার? মানে কথাটা কি স্যার, কান্না থাকতে হবে? জি, শিশু জন্মের পরে যদি কান্না থাকে তাহলে সমস্যা নাই। আর যদি কান্না যদি থাকে, 24 ঘন্টা বা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে যদি প্রস্রাব না হয় এবং কান্নাও যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এখন এইটা অ্যাপ্লাই করে দিবেন ইনশাল্লাহ। 12 থেকে 24 ঘন্টা, জি স্যার। জি। আর যদি কান্না করে স্যার? যদি কান্না করে তাহলে দ্রুতই প্রস্রাব করবে আশা রাখা যায়, তারপর আপনি 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। জি স্যার, আমরা দেখলাম যে তার একটা গেটে বাত বা বাতের এক্সট্রিমিটিসে দেখতে পাচ্ছি আমরা আর্নিকার, যে তার একটা গেটে বাত রয়েছে বা বাতের সমস্যা রয়েছে। এজন্য সে এই বাতের সমস্যার জন্য তার কেউ কাছে আসলে বা কাছে আসলে তার এরকম মনে হয় যে তাকে ছুঁয়ে দিবে বা আঘাত করবে, এরকম একটা তার অত্যন্ত ভীতি রয়েছে। এই লক্ষণে এটা প্রযোজ্য, এটা সেকেন্ড গ্রেড সিমটম। ক্যান নট ওয়াক erect on account of a bruised sort of feeling in pelvic region, pelvic বা বস্তি দেশ থেতলে যাওয়ার ব্যথার কারণে সোজা হয়ে হাঁটতে পারে না। ক্যান নট ওয়াক ইরেক্ট মানে ক্যান নট ওয়াক মানে হাঁটতে পারে না, ইরেক্ট মানে সোজা হয়ে, অন অ্যাকাউন্ট অফ কি কারণে? অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফ এ ব্রুইসড সর্ট অফ ফিলিং, মানে একটা তার একটা ফিলিং কেমন রয়েছে, যে ব্রুইসড সর্ট অফ ফিলিং, ব্রুইসড মানে থেতলে গেছে তার, কোথায় ফিলিংটা? ইন পেলভিক রিজিয়নে, বস্তি দেশে মানে পাছার মধ্যে, এখানে যে তার থেতলে গেছে এরকম একটা অনুভূতি, থেতলে যাওয়ার অনুভূতির কারণে, পেলভিক বা বস্তি দেশে থেতলে যাওয়া ব্যথার অনুভূতির কারণে, এটা ফিলিং অনুভূতির কারণে হবে, অনুভূতি হবে এখানে, এখানে অনুভূতি হবে ফিলিং, যেহেতু মানে এখানে যেভাবে লিখছে মনে হয় যে আঘাত, সত্যি সত্যি আঘাত পাবে।
অনুভূতির কারণে সোজা হয়ে হাঁটতে পারে না। পেলভিক বা বস্তিদেশে থেতলে যাওয়া ব্যথার অনুভূতির কারণে সোজা হয়ে হাঁটতে পারে না। তো এখানে তো স্যার পার্থক্য করতে বলা হয়নি, আমরা নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছি। আজকে কি এটা শেষ করতে পারবো স্যার? এক্সট্রিমিটিস নার্ভাস সিস্টেম, হ্যাঁ শেষ করতে পারবো স্যার। তো নার্ভাস সিস্টেমে বলা হচ্ছে মেকানিক্যাল ইনজুরিজ স্পেশালি উইথ স্টোপুর ফ্রম কনকুশন, ইনভলান্টারি ফেচেস অ্যান্ড ইউরিন। আর্নিকা মন্টানা পড়ে গিয়ে, মেকানিক্যাল ইনজুরি যেটা পড়ে গিয়ে, বা স্পেশালি উইথ স্টোপুর মানে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে, বিশেষ করে যদি ফ্রম কনকুশন, যদি মাথায় ঝাঁকুনি লেগে অজ্ঞান হলে, ইনভলান্টারি ফেচেস অ্যান্ড ইউরিন, এবং অজ্ঞান হয়ে সে যদি অজ্ঞান হলে ও মাথায় ঝাঁকুনি লেগে অজ্ঞান হলে ও অসারে মূত্র ত্যাগ করলে, ইনভলান্টারি ফেচেস অ্যান্ড ইউরিন, অসারে মূত্র ত্যাগ করলে প্রযোজ্য। তাহলে আর্নিকা মন্টানা কখন ব্যবহৃত হয়? পড়ে গিয়ে, উঁচু স্থান হতে পড়ে গিয়ে আঘাত লেগে, বিশেষ করে যদি মাথায় ঝাঁকুনি লেগে অজ্ঞান হয়ে যায়, বা অসারে প্রস্রাব করলে, অসারে মলমূত্র ত্যাগ করলে, ফেচেস অ্যান্ড ইউরিন, ইনভলান্টারি ফেচেস অ্যান্ড ইউরিন, মলমূত্র ত্যাগ করলে প্রযোজ্য। তাহলে কি বললো কথাটা? পড়ে গিয়ে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগার কারণে, বিশেষ করে মাথায় ঝাঁকুনি লাগলে, উপর থেকে পড়ে গিয়ে মাথায় ঝাঁকুনি লেগে যদি অজ্ঞান হয়ে যায় এবং অসারে প্রস্রাব পায়খানা করে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মাথায় ঝাঁকুনি লেগেছে এবং অসারে প্রস্রাব পায়খানা করছে। এপোপ্লেক্সির কথা বলা হয়েছে সন্ন্যাস রোগ, লস অফ কনসাসনেস। এই যে সন্ন্যাস রোগে সে জ্ঞান হারিয়ে ফেলে, লস অফ কনসাসনেস, সচেতনতা হারিয়ে ফেলে। ইনভলান্টারি ইভাকুয়েশন ফ্রম বয়েলস অ্যান্ড ব্লাডার, এবং অসারে মলমূত্র ত্যাগ করে। ইন একিউট অ্যাটাক কন্ট্রোল হেমোরেজ অ্যান্ড এইডস অ্যাবজর্পশন, এবং তরুণ আক্রমণে খরিত রক্ত বন্ধ ও শোষণে সাহায্য করে এই ওষুধ। আমরা আগেও দেখেছি রক্ত শোষণে সাহায্য করে। তরুণ আক্রমণে খরিত রক্ত মানে রক্তক্ষরণ বন্ধ, এবং এটা রক্তটা শুষে নিতে সাহায্য করে, শরীর ভিতরে রক্তক্ষরণ হলে এই ওষুধ। এবং শুড বি রিপিটেড, বানানটা ভুল এখানে, রিপিটেড বিজৈন্য থেকে আনাটা তো ভুল হলো, দেখলাম যে 4th এডিশন থেকে ইংরেজিটা আনা দরকার ছিল। শুড বি রিপিটেড অ্যান্ড অ্যালাউড টু অ্যাক্ট ফর ডেজ অর উইকস আনলেস সিমটমস কলস ফর অ্যানাদার রেমেডি। তো এটা স্যার বলছেন যে অন্য ওষুধের লক্ষণ না পাওয়া পর্যন্ত এর প্রয়োগ চলতে থাকবে, কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে এর কাজ হতে দিবে, মানে কাজ করতে থাকার জন্য। তাহলে অন্য কোনো ওষুধের লক্ষণ না পাওয়া পর্যন্ত এই আর্নিকা চলতে থাকবে, এবং কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে এর কাজ হতে দিতে হবে, মানে আমরা এটা হতে দিব, চলতে থাকবে। তাহলে এটা সন্ন্যাস রোগের কথা বললো, যে সন্ন্যাস রোগী জ্ঞান হারায়, অসারে মলমূত্র ত্যাগ করে, তরুণ আক্রমণে রক্তক্ষরণ বন্ধ সন্ন্যাস রোগের ক্ষেত্রে, এবং রক্ত শোষণে সাহায্য করে, এবং অন্য ওষুধের লক্ষণ না পাওয়া পর্যন্ত এটা প্রয়োগ চলতে থাকবে। এটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে এটা চলতে দিতে হবে। প্যারালাইসিসের কথা বলা হয়েছে, আর্নিকাতে প্যারালাইসিসের সমস্যা রয়েছে। প্যারালাইসিস, লেফট সাইডেড প্যারালাইসিস, পালস ফুল স্ট্রং, স্ট্যাটর, সিগিং, মাটারিং। স্ট্যাটর, তাহলে প্যারালাইসিসটা বাম দিকের প্যারালাইসিস, এবং যে পালসটা থাকবে পূর্ণ পালস এবং সবল, পালসটা থাকবে ফুল এবং স্ট্রং। স্ট্যাটর মানে নিঃশ্বাসে ঘর ঘর শব্দ থাকবে। সিগিং মানে দীর্ঘশ্বাস ফেলবে। মাটারিং বিড়বিড় করে প্রলাপ বকবে। এই প্যারালাইসিসের সাথে স্কিনটা কেমন, এখানে স্যার পার্থক্য করতে বলা হয়নি, এগুলোতে কোনোটাই পার্থক্য ছিল না। স্কিনের কথা বলা হচ্ছে টেন্ডেন্সি টু স্মল পেইনফুল বয়েলস, মানে তার একটার পর একটা ছোট ছোট ভীষণ ব্যথাযুক্ত ফুরা হওয়ার একটা প্রবণতা। হ্যাঁ, টেন্ডেন্সি মানে ঝুঁক, কিসের ঝুঁক? টু স্মল পেইনফুল বয়েলস, ছোট পেইনফুল বয়েল মানে যে ফুরা, পেইনফুল ব্যথাদায়ক ছোট ছোট ফুরা। ওয়ান আফটার আনাদার, একের পরে, এক্সট্রিমলি সোর, এগুলো খুবই মানে ব্যথা করে, এগুলো ক্ষতবোধ ব্যথা, এই যে ছোট ছোট ফুরাগুলো। এবং স্মল বয়েলস ইন ক্রপস সালফার, দলে দলে যদি ছোট ছোট ফুরা হয় তাহলে সালফার, দলে দলে ছোট মানে অনেকগুলো করে ছোট ছোট ফুরা হলে সালফার। তো এটা এখানে পার্থক্য করতে বলা হয়নি। আমি ফেভার চ্যাপ্টারে চলে যাচ্ছি। হিট অফ আপার পার্ট অফ বডি,
হিট অফ আপার পার্ট অফ বডি, কোল্ডনেস অফ লোয়ার। তাহলে দেহের উপরের অংশ থাকবে হিট, নিচের অংশ থাকবে ঠান্ডা তার জ্বরের সময়। আমরা ফেভার চ্যাপ্টার করছি আর্নিকা মন্টানার। তাহলে দেহের উপরের অংশটা থাকবে হিট, উত্তাপ, আপার পার্ট অফ বডি, হিট অফ আপার পার্ট অফ বডি, কোল্ডনেস অফ লোয়ার, নিচের দিকটা থাকবে ঠান্ডা, এটা জ্বরের ক্ষেত্রে। দি ফেস অর হেড অ্যান্ড ফেস, দি ফেস অর হেড অ্যান্ড ফেস অ্যালন ইজ হট। কেবলমাত্র মুখ অথবা মুখ ও মাথা। দি ফেস অর হেড অ্যান্ড ফেস, শুধুমাত্র মুখ অথবা মুখ এবং মাথা দুইটাই কি থাকবে? অ্যালন ইজ হট, মানে গরম থাকবে। দি বডি কুল, আবার আমরা দেখলাম যে দেহের উপরের অংশটা গরম, নিচের অংশ ঠান্ডা। আবার এরকম হইতে পারে শুধুমাত্র মুখ ঠান্ডা, মানে মুখটা তার দি ফেস অর হেড ইজ হট, হট থাকবে, শুধু মুখ হট বা মাথা এবং মুখ দুইটাই হট। শুধু মুখ গরম থাকতে পারে অথবা মাথা এবং মুখ দুইটাই একসাথে গরম থাকতে পারে, কিন্তু বডিটা কুল থাকবে, বডিটা। তাহলে শুধু মুখটা গরম থাকতে পারে অথবা মুখ এবং মাথা দুইটি গরম থাকতে পারে, কিন্তু শরীরটা থাকবে ঠান্ডা। আবার আগেরটাতে দেখলাম যে হিট অফ আপার পার্ট অফ বডি, কোমর থেকে উপরের দিকে গরম থাকবে আর নিচের দিকটা লোয়ার পার্টটা থাকবে ঠান্ডা। এটা গরম বা জ্বরের এটা দেখলাম এই আমাদের আর্নিকার। তো ইনজুরিসের কথা বলা হচ্ছে, ফর দি ব্যাড ইফেক্টস রেজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইনজুরিস ইভেন ইফ রিসিভড ইয়ার্স এগো, মানে ফর দি ব্যাড ইফেক্ট রেজাল্ট ফ্রম মেকানিক্যাল ইনজুরি থেকে, কোনো যান্ত্রিক আঘাতের কারণে যদি কোনো একটা তার খারাপ প্রভাব হয়, এটা যদি বহুদিন আগেরও হয়, ইভেন ইফ রিসিভড ইয়ার্স এগো, ইয়ার্স এগো মানে ইয়ার্স মানে এখানে প্লুরাল বোঝাচ্ছে, মানে কয়েক বছর আগে যদি হয়, কয়েক বছর পূর্বের যে মেকানিক্যাল ইনজুরির কারণে তার যদি এখন সমস্যা দেখা দিচ্ছে, যে অনেক আগে আঘাত পেয়েছিলাম এখন তো এখানে সমস্যা, সেক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। আফটার ইনজুরিস উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্টস, ভূতা কোনো কিছুতে আঘাত লাগার পরবর্তী অবস্থায়, ভূতা কোনো কিছু দিয়ে আঘাত লাগার পরবর্তী অবস্থায়, এটা সিম্পাইটামের সাথে পার্থক্য করতে হবে। কম্পাউন্ড ফ্র্যাকচারস অ্যান্ড দেয়ার প্রফিউস সেপারেশন। তো কম্পাউন্ড ফ্র্যাকচার মানে কি? ভেঙে যাওয়া, হাড় ভেঙে গিয়ে তাতে প্রচুর পুঁজ জমা হলে, প্রফিউস সেপারেশন, এটা ক্যালেন্ডুলার সাথে পার্থক্য করতে হবে। কনসাসনেস অ্যান্ড কন্টুশনস results of shocks or injury without laceration of soft parts prevents separation and septic condition and promotes absorption. তো এটা বলা হচ্ছে যে মাথায় ঝাঁকুনি বা মাথার খুলিতে কোনোভাবে চাপ লেগে, তাহলে মাথায় ঝাঁকুনি লেগছে বলে উপর থেকে পড়ে গিয়ে মাথায় ঝাঁকুনি লাগছে, বা মাথার খুলিতে কোনোভাবে চাপ লেগলে, মানসিক আঘাত বা দেহে কোনোভাবে আঘাত লেগে, দেহের নরম অংশে আঘাত লেগে তাতে ছড়িয়ে যায় না এমন ক্ষতে পুঁজ হতে দেয় না। আঘাত লেগে তাতে ছড়িয়ে যায় না এমন ক্ষতের মধ্যে, মানে ওই ক্ষতটা ছড়িয়ে যায় না যেটা ক্ষত হয়েছে, তো এটার মধ্যে পুঁজ যদি হয় তাহলে এটাতে আর্নিকা ব্যবহার করলে এমন ক্ষতের মধ্যে পুঁজ হতে দেয় না, অথবা পুঁজ রক্ত শুষে নিতে সাহায্য করে। তাহলে আগে আমরা দেখলাম রক্ত শুষে নিতে সাহায্য করে, এখন আবার দেখলাম পুঁজ শুষে নিতেও সাহায্য করে, পুঁজ হতে দেয় না। কখন পুঁজ হতে দেয় না? মাথায় ঝাঁকুনি বা আঘাত লাগার কারণে, মাথার খুলিতে চাপ লাগার কারণে, মানসিক আঘাত বা দেহে কোনোভাবে আঘাত, দেহের মধ্যে কোনোভাবে আঘাত লাগছিল এবং এই দেহের নরম অংশের মধ্যে আঘাত লেগে তাতে ছড়িয়ে যায় না, মানে ওইটুকুর মধ্যে থাকে যেখানে আঘাত লাগছে, এমন ক্ষতের মধ্যে পুঁজ হতে দেয় না, অথবা পুঁজ রক্ত শুষে নিতে সাহায্য করে। তো আমরা এখানে স্যারকে আহ্বান করব যে ভূতা কোনো কিছু দিয়ে আঘাত লাগার পরবর্তী অবস্থায় সিম্পাইটামের সাথে পার্থক্য করতে হবে। স্যার জি স্যার আমি একটু ইয়েতে পড়ছিলাম স্যার। এখন আমরা যদি দেখি সিম্পাইটাম দেখুন, যেগুলো যদি হাড় যদি ভেঙে যদি যায় তাহলে সেটা জোড়া লাগাতে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, আমরা এটা ক্যালকেরিয়া ফসল পাই। তার পরবর্তীতে দেখুন খোঁচা মারার মতো সেখানে একটা ব্যথা থাকে, কোথায়? সিম্পাইটামের যে এটা হাড় যেটা ভেঙে যাবে সেখানে হচ্ছে খোঁচা মারার মতো হচ্ছে অস্বাভাবিক ব্যথা থাকবে, ঠিক আছে?
এবং সেই ভাঙা যে হাড়, যে হাড়, সেই হাড়টাকে জয়েন্ট করার জন্য একরকমের কেলাস, আমরা যে কেলাস বলতে এরকম মানে তরল একটা পদার্থ আর কি, তরল পদার্থ বলতে সাইনিভুয়েল যেটা ফ্লুইড আছে না, এইরকম ফ্লুইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখানে মানে ইয়েটা পালন করে। বিশেষ করে সিম্ফাইটাম গুরুত্বপূর্ণ অংশ এখানে বহন করে, যেটা হচ্ছে আমাদের কি বোন এটা, ভুলে গেলাম, আপনি হচ্ছে যেটা হচ্ছে আমাদের হাঁটুতে যেমন একটা ইয়ে থাকে, যে হাড় থাকে, এই হাড়টার নামটা ভুলে গেলাম স্যার, একটু কি বন যেন স্যার বলে, স্কারলেট বর্ন না কি জানি বলে, ভুলে গেছে একটু। তো যাই হোক, যেখানে হাড় ভাঙা যে ব্যাপারগুলো থাকবে, সেই ব্যাপারে এখানে কি হবে, আপনার হচ্ছে খোঁচা মারার মতো একটা ব্যথা থাকবে, ঠিক আছে, খোঁচা মারার মতো একটা বেদনা থাকবে। আমরা সেই ব্যাপারগুলোর দিকে আমরা হচ্ছে লক্ষ্য রাখবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাড় ভাঙার জন্য আমাদের হচ্ছে যে সিম্ফাইটাম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, আমরা এটা দেখব, ঠিক আছে। আর পরবর্তীতে আরেকটা ব্যাপার যেটা বলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে সুন্দরভাবে এখানে নিয়ে আসছেন, ঠিক আছে, ক্যালকেরিয়া ফসের কথা এখানে বলা হয়েছে, আমরা ক্যালকেরিয়া ফস সম্পর্কে পরে জানবো আর কি। তো আমরা এখানে দেখবো হাড় ভাঙার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, হাড় জয়েন্ট লাগার ক্ষেত্রে আপনার হচ্ছে সিম্ফাইটাম। তবে সিম্ফাইটামে যেখানে হাড় ভাঙা যে ব্যাপার থাকবে, সেখানে খোঁচা মারার মতো একটা ব্যথা থাকবে, এবং সেই ব্যথাটা অস্বাভাবিক ব্যথা, এরকম ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। যেটা, আচ্ছা ঠিক আছে, একটা ব্যাপারগুলো, আচ্ছা এই হলো অবস্থা, মানে এখানে হচ্ছে আঘাত লাগার মতো কিছু ব্যাপারগুলো থাকবে, আঘাত যদি লাগে তাহলে তার হাড় ভাঙবে না, ঠিক আছে। এবং যে হাড়টা যেখানে ভাঙবে সেখানে স্পর্শকাতরতা থাকবে, সিম্ফাইটামে সেখানে হাত ছোঁয়াতে দিবে না, একটা স্পর্শকাতরতা থাকবে। কারণটা হচ্ছে সেখানে এই যে সুস্ফোটনের মতো যে একটা ব্যথার কথা, যে খোঁচা মারার মতো যে একটা ব্যথা, সেই ব্যথা অনুভূতির কারণে সেখানে একটা স্পর্শকাতরতা থাকে, এই কারণে সে হাত দিতে দেবে না। আর এর পরবর্তীতে দেখেন পুঁজ উৎপাদনের ব্যাপারটা যেটা বলছি, সেটা হচ্ছে ক্যালেন্ডুলার ব্যাপারটা বলছে, কোথাও যদি পুঁজ উৎপাদন যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ক্যালেন্ডুলার যে অ্যাপ্লাইটা, সেটা আমরা সাধারণত এক্সটার্নাল হয়ে থাকে, আমরা ক্যালেন্ডুলা এক্সটার্নাল ব্যবহার করা হয়। আর দেখা যাচ্ছে ইন্টারনালি ভাবে এটা ইয়ে করার জন্য আমাদের হচ্ছে আর্নিকা আছে। যদি পুঁজ উৎপাদনের ব্যাপার যদি থাকে, তাহলে দেখা পুঁজ উৎপাদন হচ্ছে আমরা বাইরে দেখা যাচ্ছে ক্যালেন্ডুলা ব্যবহার করো, আর হচ্ছে ইন্টারনালি ভাবে আর্নিকা খাইয়ে দেবো, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর স্যার আর কিছু এখানে পার্থক্য করতে বলা হয়েছে? জি স্যার, হাড় ভেঙে গিয়ে তাতে প্রচুর পুঁজ জমলে, হাড় ভেঙে গিয়ে সেই জায়গাটায় যদি পুঁজ জমা হয়, কম্পাউন্ড হ্যাঁ ফ্র্যাকচারস এন্ড দেয়ার প্রফিউজ সেপারেশন, হাড় ভেঙে গিয়ে তাতে প্রচুর পুঁজ জমলে ক্যালেন্ডুলার সাথে স্যার। জি, আমি তো সেটা তো বললামই স্যার, যদি হাড় ভেঙে গিয়ে সেখানে পুঁজ উৎপাদন যদি হয়, তাহলে আমরা এক্সটার্নালি ভাবে দেখা যাচ্ছে হাড় যখন ভেঙে গেছে, তখন হাড় যখন ভেঙে গেছে, হাড় ভেঙে গেলে কি হয় সাধারণত, সেটা হচ্ছে অপারেশন সাধারণত করতে হয়, এটা কিন্তু অপারেটিভ কেস, আমরা সার্জিক্যাল কেস। সার্জিক্যাল কেস করতে হলে আপনার ওপেন করতে হবে, ওপেন যখন হচ্ছে, তখন পুঁজ উৎপাদন হচ্ছে, ক্যালেন্ডুলা আপনি মানে এক্সটার্নাল আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর ইন্টারনালি ভাবে আপনি ওষুধ খাওয়াবেন, আর্নিকা খাওয়াবেন, তখন দেখা যাচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দেখেন এই যে আমাদের সার্জিক্যাল যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু আমাদের দেশে, আমাদের মেডিকেলে আমাদেরকে এটা কিন্তু ডাইরেক্ট এটা শেখানো হয় না। একটা পেশেন্টের হাড় ভেঙে গেছে, তার জয়েন্টটা কিভাবে হবে, সে অপারেশন কিন্তু আমাদেরকে, এটা আমাদের হোমিওপ্যাথিতে আমাদের দেশে এখন পর্যন্ত প্রচলন হয় না, জানি না অন্যান্য দেশে হয়েছে কিনা। যদি থাকে, আমার সুদৃঢ় বিশ্বাস যে অ্যালোপ্যাথিক যেগুলি মেডিসিন ওনারা অ্যাপ্লাই করে অপারেশনের পরবর্তীতে, অর্থোপেডিক্স ডাক্তাররা, আমাদের এই মেডিসিন গুলো অ্যাপ্লাই যদি করা যায়, সেখানে সুযোগ থাকে, আমরা অনেক দ্রুত তার ফলাফল পাবো, ঠিক আছে। কারণ আমরা দেখি অনেক সময় অপারেশনের পরবর্তীতে সেই জায়গাটা কতটা শুকাচ্ছে না, সেটাতে এক্সটার্নাল দেখা যাচ্ছে যে আমরা ক্যালেন্ডুলা অ্যাপ্লাই করলে এদের খুব দ্রুত ফলাফল পাই। তার পরবর্তীতে আমাদের আরো কিছু স্ট্যাপিসাগ্রিয়া আছে, আরো অনেক মেডিসিন গুলো আছে, যেগুলো লক্ষণ সাথে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে ওরা যেখানে ফেলার হয়ে যাচ্ছে, এখানে সেখানে পিলার হয়ে দাঁড়ায়,
আসলে এটা আমরা দুভাগা জাতি আর কি, আমরা এটা এখনো পাই নাই। তো যদি হাড় ভেঙে যদি সেখানে যদি পুনরুৎপাদন যদি হয়, তাহলে সেরকম ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আপনার কাছে সাধারণত এরকম হাড় ভাঙা পেশেন্ট আসবে না। ওরা হচ্ছে অর্থোপেডিক্স ডাক্তারদের কাছে যে অপারেশন করে নিয়ে আসবে, কিন্তু সহসায় শুকাচ্ছে না, পুনরুৎপাদন হচ্ছে। তখন আপনার কাছে যদি কোনো মানুষ যদি হয়, তাহলে বলবে যে ডাক্তারবাবু এত ওষুধ খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, কাজ তো হচ্ছে না। তাহলে আপনি ক্যালেন্ডুলা অ্যাপ্লাই করে দেন আর আর্নিকে খাইয়ে দেন, দেখবেন জাদুর মতো কাজ হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা এখন রিলেশনশিপে চলে যাব। রিলেশনশিপের কমপ্লিমেন্টারি হচ্ছে পরিপূরক হচ্ছে একুনাইট, হাইপেরিকাম, রাস্টক্স। আর সিমিলার সাদৃশ্যপূর্ণ হচ্ছে ফর সোরনেস অ্যাজ ই ব্রুইস্ট, মানে যে থেতলে ফেরার মতো যে একটা ব্যথা, সেক্ষেত্রে ব্যাপটিসিয়া, চায়না, ফাইটোলোকা, পাইরোজেনিয়াম, রাস্টক্স, স্টেফিসেগ্রিয়া। আর আর্নিকা ফলোস ওয়েল আফটার একুনাইট, এপিস, হেমামিলিস, ইপিকাক, বিরেট্রাম ইজ ফলোড বাই সালফিউরিক অ্যাসিড। ফলোস ওয়েল যেটা স্যার পরবর্তী ওষুধ, তাই না স্যার? পরবর্তী ওষুধ আফটার একুনাইট, এপিস, হেমামিলা, ইপিকাক, বিরেট্রাম। তো এগুলোর পরে স্যার, তাই না? আফটার একুনাইট, এগুলোর পরে আর্নিকা ব্যবহার ভালো। আর ফলো ইজ ফলোড বাই সালফিউরিক। সালফিউরিক অ্যাসিডটা স্যার আগে ব্যবহৃত হবে, তাই না স্যার? জি। সালফিউরিক আগে, একুনাইটের পরে আর কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে, যদি আপনার ওই মেডিসিনটা অ্যাপ্লাই করার পরবর্তীতে যার লক্ষণ আসবে সেটা আপনি দেবেন। জি স্যার। আর ইন এলিমেন্টস ফ্রম fibrous liquors or from charcoal vapors, arnica is often indicated, মাঝে মাঝে প্রায়ই ব্যবহৃত হয়। কখন? মদ্যপানজনিত অথবা কয়লার ধোঁয়াজনিত পীড়ার প্রায় সময় আর্নিকা নির্দিষ্ট হয়। এমন কারণ ভবিষ্যতে রয়েছে। মদ্যপানজনিত পীড়া বা কয়লার ধোঁয়ার কারণে যদি রোগ হয়, মদ খাওয়ার কারণে রোগ হয়, প্রায় ক্ষেত্রেই আর্নিকা নির্দিষ্ট হয় মদ্যপায়ীদের জন্য, এবং কয়লার ধোঁয়ায় যারা কাজ করে তাদের রোগ হলে এটা এমন কার্ভের সাথে ভবিষ্যতের সাথে আমরা পার্থক্য করব আর্নিকা। ইন স্পাইনাল কনভালশনস, মেরুদণ্ডের যে আক্ষেপ বা খিচুনি, সেখানে কম্পেয়ার করব হাইপেরিকামের সাথে। মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের আক্ষেপজনিত লক্ষণে হাইপেরিকামের সাথে তুলনা। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমরা এক নজর পরে আমরা শেষ করে দিব। আর স্যার এটা একটু দেখবেন, যেটা আসলে অ্যালেন স্কিনোটে আমরা 4th এডিশনে দেখলাম যে কন্টাক্ট, এটা কারেকশন করতে হবে কিনা, নাকি এটা আপনি স্পর্শটা তুলে দেন স্যার। এখানে হচ্ছে যে এই জায়গায় ব্যাপারটা যেটা দাঁড়াইছে, এখানে হচ্ছে স্নায়বিক এবং ব্যথা বেদনা সহ্য করতে পারে না, সারা দেহ স্পর্শকাতর হয়ে ওঠে। তাহলে স্পর্শকাতরে তো উপশম হওয়ার যৌক্তিক কারণই নাই। ঠিক আছে? জি স্যার। স্পর্শে উপশম পাওয়ার যৌক্তিক কোনো কারণই নেই। তাছাড়া আমরা হচ্ছে যদি যদি দেখি, নরেন্দ্রনাথে যদি দেখি, সুন্দরভাবে বলেই দেওয়া হয়েছে এরা খুব স্পর্শকাতর। এই রুমে এবং এর আশেপাশে কোনো ছোট বাচ্চাও আসতে দেয় না। জি স্যার। এরপরে আমরা এখানে ফার্স্ট গ্রেড সিম্পটম দেখলাম। তাহলে আমরা এটা মূলত স্যার, আর একটা ব্যাপার হলো স্পর্শে যেটা বৃদ্ধিতে দিতে পারি, অ্যাগ্রাভেশনে দিতে পারি। জি স্যার, হ্যাঁ, অ্যাগ্রাভেশনে দিতে পারি। জি স্যার। এটা যেভাবে আছে আর কি এলেনে, তো অনেক সময় দেখা যাচ্ছে কিছু জায়গায় আমি সবসময় একটা কথা বলি স্যার, একটা মানুষ যেমন সবকিছু তার দ্বারা সম্ভব না, সবকিছু জানা সম্ভব না, ঠিক তেমনটি আমাদের হোমিওপ্যাথি বলেন, অ্যানাদার গাইকেনন বলেন, একটা লেখকের বই পড়ে কখনো টোটালি ডাক্তারি হয় না। তবে অ্যালেন স্কিনট অন্যান্য মেডিকেল চাইতে এটা একটু এক্সেপশনাল। এটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। মোটামুটি যে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে ওষুধ অ্যাপ্লাই ক্ষেত্রে আপনি 80% এগিয়ে যেতে পারবেন 100% এবং। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আমি তাহলে এটা আমাদের যে হেরিং গাইডিং সিম্পটমে কি লেখা আছে আর্নিকাতে, এটা দেখবো স্যার। হেরিং গাইডিং সিম্পটমে থেকে যেহেতু এই যে দেখেন, তবে আমার বিষয় দেখতে হবে না, আপনার হচ্ছে এই যে নড়াচড়ায় যেটা উপশম এইটাই শুধু পাবেন, কিন্তু স্পর্শে উপশম এটা নাই।
ঠিক আছে? কারেকশন করব ওখান থেকে, যে ওটা কি কিভাবে ওখানে লেখা আছে এটাকে ওখান থেকে এভাবে লিখবো স্যার। আর তাহলে স্যার এখানে ফার্স্ট গ্রেড সিমটমগুলো আবার একটু দেখে আমরা শেষ করে দিব। যে রোগীর সারা শরীরে ক্ষতবোধ, খোরাদের মতো থেতলে যাওয়ার মতো ব্যথা থাকে সারা শরীরে, মনে হয় তাকে পেটানো হয়েছে। আর তার যা যা কিছুর মধ্যে সয় সব কিছুই শক্ত বলে মনে হয়, এটা ছিল এখানে গুরুত্বপূর্ণ। আর রোগীর শিশুদের সামনের হাত দুটি, মানে মস্তিষ্কে পানি জমা রোগে শিশুদের সামনের হাত দুটি মরার মতো ঠান্ডা মনে হয়। আর যে তার যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে রয়েছে দুই পায়খানার মাঝখানে অনেক দীর্ঘ সময়ের বিরতি থাকে। আর রেকটামে মলে ভর্তি, অথচ মল বের হয় না। আর কেউ কাছে আসলে তার ছোঁয়া বা আঘাত লাগার অত্যন্ত ভীতি এই গেটে বাতের সময় বা বাতের সমস্যার সময়। আর আর স্যার হচ্ছে দেহের উপর, জ্বরের ক্ষেত্রে দেহের উপরের অংশে তাপ, নিচের অংশ ঠান্ডা, এ পর্যন্ত রয়েছিল। আর এই যে সিমিলার টু সোরনেস অ্যাজ ই ব্রুইস্ট, ব্যাপটিসিয়া, চায়না, এগুলোর সাথে যে সারা শরীর থেতলে যাওয়ার মতো যে একটা ব্যথা আমরা পড়লাম, এটা ব্যাপটিসিয়া, চায়না, ফাইটোলক্কা, পাইরোজেনিয়াম, রাস্টক্স, স্টেফিসেগ্রিয়ার সাথে এটার সাদৃশ্যপূর্ণ মেডিসিন এগুলো। তো তাহলে এ পর্যন্তই ছিল। আর এখানে আমাদের যারা শাহজাহান স্যার রয়েছেন, জাকারিয়া স্যার রয়েছেন, আর আমাদের আশরাফ স্যার রয়েছেন, আপনারা রাজাউল স্যার রয়েছেন। আপনারা আপনাদের ছবি যদি আমাদের নতুন বইয়ে দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি বা মেসেঞ্জারে পার্সোনালি ছবিগুলো সে নাম দিবেন এবং ছবি দিবেন। আমরা বইটা আবার একটু কারেকশন করছি, যে প্রিন্ট দিলে উপরে নিচে অনেক জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, এই জন্য আবার ল্যান্ডস্কেপে সাজিয়ে এটা আমরা প্রিন্ট করে বের করার জন্য এভাবে সেট আপ দিচ্ছি। তো এই জন্য ছবিগুলো আবার নতুন করে সাজাচ্ছি। আপনার ছবি হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপের মেসেঞ্জারে দিয়ে দিবেন স্যার। গ্রুপে ঢুকলে মেসেঞ্জার গ্রুপে যে ক্লাস করতেছি যে গ্রুপ থেকে, সেখানে যে মেম্বারের তালিকা আছে, সেখানে আমার ইয়াতে ঢুকে মেসেঞ্জারে দিয়ে দিবেন স্যার। আচ্ছা আচ্ছা স্যার। তাহলে এখানে শেষ করে দিই স্যার। জি স্যার, আজকে